হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি ক্লিয়ারলি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। আজকে আমাদের এমনিতে তোমাদের ব্যাচে তো প্রবাবলি রেগুলার সজল ক্লাস নিত, রাইট? ব্যাচ বি। জি ভাইয়া। ওকে। সো এখন পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে? ক্লাস কাউন্ট কেউ কি আমাকে একটু হ্যাঁ, জানাবা কাইন্ডলি? 5টা। 7টা? 5টা? 5টা। সো আচ্ছা, সো আজকে 6 নাম্বার। আচ্ছা, এখন কি কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া, যাচ্ছে। ওকে, ওকে, ফাইন। সো বেসিক্যালি আজকে আমাদের ক্লাসের টপিকটা হবে স্ট্রিং। আমরা প্রথম টপিকটা আলোচনা করব হচ্ছে হ্যাশিং নিয়ে, এবং তারপরের উইকে আমরা কেএমপি নিয়ে পড়ালেখা করব। সো আমি যতটুকু জানি তোমাদের স্ট্রিং নিয়ে এখনো কোনো ক্লাস হয় নাই, রাইট? আমি একটু রিভিউ করে নিতেছি, কারণ এরকম হইতেই পারে যে টপিক দুইজন বেসিক্যালি একই টপিক পড়ায় ফেলছে। সো এটা যেন না হয়। সো তোমাদের এখন পর্যন্ত হ্যাশিং নিয়ে কোনো ক্লাস হয় নাই, রাইট? জি ভাই। না ভাইয়া, হয়নি। ওকে, ওকে। সো আজকে আমাদের ক্লাসের মেইন টপিকটা থাকবে হ্যাশিং, এন্ড আমরা এর পরের সপ্তাহে আমরা কেএমপি নিয়ে কথাবার্তা বলবো। আহ, সমস্যা নেই। ওকে। সো সবাই কি স্ক্রিন দেখতে পাইতেছো এখন? ভাইয়া পারছি। আচ্ছা, ওকে। এখন পর্যন্ত শর্ট কন্টেস্ট কয়টা হয়েছে তোমাদের, আর লং কন্টেস্ট এখন পর্যন্ত তোমরা কয়টা দিছো? একটু কি কাউন্ট বলতে পারবা? কারণ আমার এই ইনফরমেশনটা দরকার তোমাদের ফার্দার কন্টেস্ট সেট করার জন্য আর কি। অ্যাপ্রক্সিমেটলি। ভাই একটু দেখে বলতেছি। আচ্ছা, শিওর। সো আমাকে এটা পরে জানাইলেও হবে। একটু কেউ কাউন্ট করে রাখো। আর শর্ট কন্টেস্ট গুলার রেগুলারলি তোমরা কি মানে অফ ডে গুলাতেই দাও, নাকি যে কোনো সময় সেট করে দেওয়া হয় জাস্ট তোমাদের কন্টেস্টে পার্টিসিপেট করা লাগে এরকম কিছু? কারণ লং কন্টেস্ট তো অনেক লম্বা সময়, কিন্তু শর্ট কন্টেস্টের টাইমটা এরকম হওয়া উচিত যেন কারো নামাজের টাইমের সাথে বা ইফতারের টাইমের সাথে ক্ল্যাশ না করে। তো ওইটা বুঝে আর কি একটা টাইম সেট করবো পরে। আচ্ছা, এটা নিয়ে একদম ক্লাসের শেষে কথা বলা যাবে। ঠিক আছে। ওকে। সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে হ্যাশিং। আমাদের ক্লাসে আজকে যারা আছি, হ্যাশিং নিয়ে কি আগে পড়ালেখা করছি কেউ? স্ট্রিং হ্যাশিং আর কি স্পেশালি, বা হ্যাশিং কি এই সম্পর্কে কোনো ধারণা কারো আছে? র্যান্ডমলি একটা জেনারেট করা, মানে মানে সামথিং ইন্ডেক্স নাম্বার বের করার জন্য। আচ্ছা, ওকে। ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ ইন্ডেক্সিং আমরা এইভাবে করি, কিন্তু প্রসেসটা মানে র্যান্ডম হবে না। প্রসেসটা আমরা র্যান্ডম করব না, আমরা একটা ডিটারমিনিস্টিক ওয়েতেই কাজটা করব। সো কিভাবে করা যায় আমি একদম জিরো থেকে আসি। আচ্ছা, হ্যাশিং দরকার কেন আমার সেটা আগে জানা লাগবে। সো কথার কথা, আমার কাছে যদি কেউ দুইটা স্ট্রিং দেয়, একটা স্ট্রিং হচ্ছে S1 আর একটা স্ট্রিং হচ্ছে S2, তো আমি নর্মালি বলি যে দুইটা স্ট্রিং না বেসিক্যালি দুইটা অবজেক্ট। সো অবজেক্ট তো অনেক রকম হইতে পারে, নাম্বার হইতে পারে, স্ট্রিং হইতে পারে, দুইটা মানুষও হইতে পারে। সো আমার কাছে দুইটা স্ট্রিং দেয়া আছে। তো এই দুইটা স্ট্রিংকে আমার যদি কম্পেয়ার করা লাগে, আমার মিনিমাম কত সময় লাগবে দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করতে, মানে দুইটা স্ট্রিং কি ইকুয়াল কিনা এটা যদি আমি চেক করতে চাই, আমার মিনিমাম কতটুকু সময় লাগবে, মানে টাইম কমপ্লেক্সিটি কত হওয়া উচিত? হ্যাঁ, লেন্থের সমান। কার লেন্থের সমান? আহ, ব- ছোট স্ট্রিংটার লেন্থের সমান আর কি। রাইট। সো আমি একদম প্রিসাইসলি লিখলে এটার ফরমেশনটা অনেকটা এরকম হইতে পারে যে S1 আর S2 লেন্থের মধ্যে যেটা মিনিমাম, তার মানে তার সমান হবে টাইম কমপ্লেক্সিটি, যদি একদম নাইভ ওয়েতে আমি এই দুইটা মানে স্ট্রিংকে কম্পেয়ার করতে চাই। এখন কথা হইতেছে যদি আমাদের কেউ দুইটা স্ট্রিং না দিয়ে দুইটা নাম্বার দিত, তখন টাইম কমপ্লেক্সিটি কত হইতো কম্পারিজনের? মানে আমাদের আমরা যদি টুকটাক কিছু ক্যালকুলেশনকে একটু কনস্ট্যান্ট ফ্যাক্টরের আওতায় ফেলি, তখন এটা আসলে কত আসবে?
O1 রাইট। বেসিক্যালি কনস্ট্যান্ট টাইমে আমরা অ্যাজিউম করতেছি যে নাম্বারগুলা লং লং হইতে পারে, হাইয়েস্ট মানে 10⁻18 পর্যন্ত হইতে পারে অ্যাট মোস্ট। সো এই রেঞ্জের নাম্বারগুলো আমি যদি কম্পেয়ার করতে চাই, মোটামুটি কনস্ট্যান্ট টাইমে আমি দুইটা নাম্বারকে কম্পেয়ার করতে পারবো। এখন প্রবলেমটা হইতেছে আমাকে বিভিন্ন রকম প্রবলেম সলভ করার সময় অনেক সময় দুইটা অবজেক্টকে কম্পেয়ার করা লাগে। সো এই অবজেক্টগুলো কি কি হইতে পারে? অবজেক্ট দুইটা নাম্বার হইতে পারে। নাম্বার হলে তো কোনো সমস্যাই না, আমরা সবসময় যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি, দুইটা নাম্বার কি ইকুয়াল কিনা সেটা চেক করতেছি। কিন্তু আমরা যেহেতু আজকে শুধু স্ট্রিং হ্যাশিং নিয়ে কথা বলবো, বাট আমি কিছুটা অবজেক্ট হ্যাশিং এর ব্যাপারেও কিছুটা নলেজ দেওয়ার চেষ্টা করব যদি আমরা টাইম পাই। মেইন আলোচনা স্ট্রিং হ্যাশিং এই থাকবে। সো সিমিলার ওয়েতে আমরা কি এরকম কোনো মেথড বের করতে পারি কিনা যার মাধ্যমে দুইটা স্ট্রিংকে আমরা কিছু প্রি প্রসেসিং এর সাহায্যে কনস্ট্যান্ট টাইমে দুইটা স্ট্রিংকে বা তার সাবস্ট্রিং গুলোকে আমি কম্পেয়ার করতে পারবো? এরকম কোনো মেথড বের করা সম্ভব কিনা? যদি করা যায় সেটাই বেসিক্যালি হবে হ্যাশিং এর মাধ্যমে। মোটামুটি বেসিক আইডিয়াটা বুঝছি যে হ্যাশিং দিয়ে আমি আসলে কি করতেছি। দুইটা স্ট্রিং বা দুইটা অবজেক্টকে আমরা দুইটা ইউনিক নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি, এটাই হচ্ছে হ্যাশিং। সো সহজ ভাষায় বলতে গেলে আমার কাছে একটা ফাংশন থাকবে যে ইনপুট হিসেবে একটা অবজেক্ট নিবে, সেই অবজেক্টটা একটা স্ট্রিং হবে আমাদের আজকের ক্লাসে, আর সে আউটপুট দিবে একটা নাম্বার। এবং আমাদের হ্যাশিং ফাংশনটা একটা গুড হ্যাশিং ফাংশন হওয়া লাগবে। এরকম হওয়া যাবে না যে আমি দুইটা ডিফারেন্ট অবজেক্ট দিলাম, সে অবজেক্ট 1 অ্যান্ড অবজেক্ট 2, ওদের দুইজনের জন্যই আমার আউটপুট আসতেছে নাম্বার, মানে সেম হ্যাশ ভ্যালু ক্যালকুলেট হইতেছে দুইটা ডিফারেন্ট অবজেক্টের জন্য। এরকম হ্যাশ ফাংশন জেনারেট করা বা ইউজ করা যাবে না। কথা হচ্ছে যে আমরা তো মোটামুটি টুকটাক যারা জানো, আমি একটু অ্যাডভান্স বলে রাখতেছি, অনেকেই হয়তো বা ভাবতেছো যে ভাই কলিশন তো হয়। আমি যখন বিভিন্ন সময় আমাদের কোড করি, মড করি, তখন কলিশন হয়। সো কলিশন যেহেতু হইতেছে তার মানে অবভিয়াসলি আমাদের ওয়েল নোন হ্যাশিং ফাংশন গুলা ভুল আপনার কথা মতে। ব্যাপারটা আসলে ওরকম না। কলিশনটা হইতেছে কারণ তুমি মড করতেছো। তুমি যদি মড না করতা, এটা কোনোদিনই দুইটা ডিফারেন্ট অবজেক্টের জন্য সেম ভ্যালু রিটার্ন করতো না। হ্যাশ ফাংশন কখনো এই কাজ করে না যদি হ্যাশ ফাংশনটা গুড একটা হ্যাশ ফাংশন হয়। আমাদের অ্যাকচুয়ালি কলিশনটা হয় আমাদের নিজেদের লিমিটেশনের জন্য, কারণ আমাদের নাম্বারের রেঞ্জটা ছোট। ওই ছোট রেঞ্জের মধ্যে ভ্যালুগুলো যেন থাকে, এই কারণে আমরা মড করি, তখন কলিশন হওয়ার একটা চান্স থাকে। এছাড়া কলিশন কখনোই হবে না। সো তুমি এরকম কোনো হ্যাশ ফাংশন ডিজাইন করতে পারবা না যেটা এমনিতেই কোনো রকম মড ছাড়া, কোনো রকম ধরো এরকম ভ্যালুকে ছোট বড় করা ছাড়া এমনিতেই সে দুইটা ডিফারেন্ট অবজেক্টের জন্য সেম ভ্যালু রিটার্ন করে, মানে ওয়ান কাইন্ড অফ মেনি টু ওয়ান রিলেশন যদি থাকে, তাইলে ওই হ্যাশ ফাংশন তোমার কাজ করবে না, ওটা গুড হ্যাশ ফাংশন না, উল্টাপাল্টা ভ্যালু দিবে। সো হ্যাশিং অ্যাকচুয়ালি একটা টেকনিক যার মাধ্যমে তুমি একটা অবজেক্টকে একটা ইউনিক নাম্বারে কনভার্ট করবা। কিভাবে করবা সেটা ডিপেন্ড করতেছে বিভিন্ন রকম হ্যাশিং অ্যালগোরিদমের উপর। অনেক ধরনের অ্যালগোরিদম আছে। আমরা স্ট্রিং এর জন্য বেশিরভাগ সময় আমরা রোলিং হ্যাশই ইউজ করি, বা পলিনোমিয়াল হ্যাশ বলতে পারো। তো এটা হচ্ছে মেইন থিম। সো হ্যাশিং নিয়ে যদি একদম বেসিক আইডিয়াটা, এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো, বা এইটুকু কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া clear হয়েছে। ওকে, মানে আগে অবজেক্টিভটা বুঝাইলাম যে হ্যাশটা আমার দরকার কেন, মানে তারপর না হয় তুমি মেইন অ্যালগোরিদমে গেলা। আচ্ছা, সো স্টেপ 1 আমি কয়েকটা স্টেপে ভাগ করবো আর কি জিনিসটা, যে আস্তে আস্তে আসলে ভিতরে ঢুকবো যে হ্যাশিংটা আমার কেন লাগতেছে, কোথায় লাগতেছে, কিভাবে আমি একটা স্ট্রিংকে আমি নাম্বারে কনভার্ট করব। সবার আগে চিন্তা করি যে আমার যে স্ট্রিংটা দেওয়া থাকবে সেটা একটা নিউমেরিক স্ট্রিং, মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলাই থাকবে, এর বাইরে কোনো ডিজিট থাকবে না। এইরকম স্ট্রিং আমাকে দেওয়া হবে। সবাই একটু মনোযোগ দিও, এখানে যে স্ট্রিংটা দেওয়া হবে সেটার মধ্যে ডিজিট হিসেবে থাকবে, মানে ক্যারেক্টার হিসেবে থাকবে শুধু ডিজিট, নিউমেরিক ডিজিট 0 থেকে 9, এর বাইরে কোনো ডিজিট থাকবে না। তো এরকম একটা স্ট্রিং নিয়ে আমি কাজ করব এখন। ধরো 5 2 3 7 8 7 6 2 1, এটা হচ্ছে একটা স্ট্রিং। এখন আরেকটা স্ট্রিং আমার কাছে আছে, ধরো 2 3 7 8
7637 এই স্ট্রিং, দুইটা স্ট্রিং আমার কাছে দেয়া আছে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। সো এখন এই দুইটা স্ট্রিংকে যদি কম্পেয়ার করতে চাই, যদিও স্ট্রিং গুলা নিউমেরিক ডিজিটের, বাট স্টিল এটা স্ট্রিং। সো এদেরকে যদি কম্পেয়ার করতে চাই, আমার অ্যাকচুয়ালি ও অফ মিনিমাম অফ S1 এর লেন্থ আর S2 লেন্থের পরিমাণ সময় আমার দরকার। এখন একটা জিনিস চিন্তা করো, কিছু প্রি প্রসেসিং তুমি করলা, করার পর এদের কম্পারিজন টাইমকে আমি কিছুটা কমাইতে পারি কিনা একটু দেখি। একটা জিনিস একটু ভাবো, তোমার কাছে ধরো এই S1 এর কেউ তোমাকে বললো, আচ্ছা একটা প্রশ্ন আসছে প্রবাবলি, এক সেকেন্ড। আব্দুল্লাহ আল মামুন MIST, জি ভাইয়া কিছু বলতে চান? না স্যার। বা আমি কি কিছু মিস করলাম? ও আচ্ছা, ওকে, মানে স্যার বলা লাগবে না, আমাকে ভাই বললেই হবে, প্রবলেম নেই। আচ্ছা আমি ভাবছি কোনো কোয়েশ্চেন, ওকে সমস্যা নেই। আচ্ছা, সো যেখানে ছিলাম, তো একটা কাজ আমি একটু করে দেখি যে একটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, একদম বেসিক একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখি তোমরা করতে পারো কিনা। সে আমাদের কাছে এতটুকু নাম্বার আমাদের কাছে ক্যালকুলেট করা আছে, ধরো এতটুকু নাম্বার কত আসে, 1 2 5 2 3 7 8, এইটা একটা ইন্টিজার, এটা একটা পূর্ণ সংখ্যা, এবং আমাদের কাছে এতটুকু সংখ্যাও ক্যালকুলেট করা আছে, সে 125, এটা হচ্ছে 125। একটু সুন্দরভাবে লিখি যেন তোমরা হিন্ট পাও আমি আসলে কি করতে চাইতেছি সেটার জন্য। সামহাউ এই দুইটা ইনফরমেশন থেকে ম্যাথমেটিক্যালি তুমি কি এতটুকু ভ্যালু, মানে এতটুকু রেঞ্জের ভ্যালু কত হয় সেটা কি বের করতে পারবা? তোমার কাছে দুইটা নাম্বার আছে, 125 2378, আর এটা হচ্ছে 125। এখান থেকে ম্যাথমেটিক্যালি আমি এইটুকু অংশকে এক্সট্রাক্ট করতে চাই, কিভাবে করা যাবে? কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবা, এর বাইরে আর কোনো কিছু করার পারমিশন নেই। ভাইয়া 125 কে যদি মাল্টিপল করি 10000 দিয়ে, দেন হচ্ছে সাবট্রাক্ট করি। রাইট, আমরা যেটা করতে পারি 125 এটাকে আমরা 10,000, হ্যাঁ 10,000, আমরা 10,000 দিয়ে গুণ করতে পারি। গুণ করার পর বেসিক্যালি এই নাম্বারটা আসে, এই নাম্বারটা যদি আমরা 125 2378 থেকে বিয়োগ করি তখনই আমরা 2378 পাই। তার মানে আমরা আমাদের যে দুইটা নাম্বার আসলো এদের একটাকে আমরা 10,000 দিয়ে গুণ দিলাম। কেন 10,000 দিয়ে বা 10⁴ দিয়ে কেন গুণ দিলাম একটু চিন্তা করো। আমরা এটাকে 10⁴ দিয়ে গুণ দিলাম, গুণ দেওয়ার পর এই নাম্বারটাকে আমরা আরেকটা বড় নাম্বার যেটা ছিল সেটার থেকে বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার পর যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে আমার এই মধ্যবর্তী অংশের নিউমেরিক ভ্যালু। বেসিক্যালি আমি একটা সাবস্ট্রিং এর ভ্যালু বের করছি। ওকে, কোত্থেকে বের করলাম? আমার কিছু প্রিফিক্স ভ্যালু ক্যালকুলেট করা ছিল। প্রিফিক্স মানে মোটামুটি সবাই বুঝো যে এই ধরনের সাবস্ট্রিং যেখানে প্রথম ক্যারেক্টারটা অবশ্যই থাকবে, সেই সাবস্ট্রিংগুলো যেখানে প্রথম ক্যারেক্টারটা অবশ্যই থাকবে। সো আমাদের কাছে আগে থেকে প্রিফিক্স ভ্যালুগুলা ক্যালকুলেট করা ছিল। আমাদের কাছে যদি সবগুলা প্রিফিক্স ভ্যালু আগে থেকেই ক্যালকুলেট করা থাকে, তাইলে আমি জাস্ট এই ধরনের একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করে কি আমি যে কোনো সাবস্ট্রিং এর নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না? একটু চিন্তা করে দেখো তো। সে আমি একটু নাম্বারগুলোকে যদি একটু ছোট করি, সে S1 হচ্ছে 1 2 3 4 5। সো এটা যদি হয়, আমি এর কিছু প্রিফিক্স ভ্যালু বলতে আমি আসলে প্রিফিক্স হ্যাশ ভ্যালু বুঝাইতেছি। সো প্রিফিক্স হ্যাশ ভ্যালু যদি ক্যালকুলেট করা থাকে এরকম, সে 0 হচ্ছে 1, 1 হবে হচ্ছে 1 2, এভাবে 2 হবে হচ্ছে 1 2 3, এভাবে 3 হবে হচ্ছে 1 2 3 4, আর এভাবে 4 হবে 1 2 3 4 5। এই ভ্যালুগুলা একটা অ্যারেতে যদি সেভ করা থাকে, এভাবে উপরের বড় স্ট্রিংটার জন্য যদি সেভ করা থাকে, তখন কি তুমি কনস্ট্যান্ট অপারেশনের মাধ্যমে এই স্ট্রিং এর যে কোনো সাবস্ট্রিং এর হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে পারবা না? একটু চিন্তা করে দেখো তো। আচ্ছা আমি একটু বুঝাই দিই যারা বুঝতেছো না। ধরো এই এক্সাম্পলটা কি বুঝছো? এই যে এতটুকু আমি এখানে কি করছি সেটা কি বুঝছো সবাই?
এইটুকু। ভাইয়া হ্যাশ ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, হ্যাশ ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? ওকে, হ্যাশ ভ্যালু বলতে বোঝাচ্ছে, আমি এই স্ট্রিংটার এক্সাম্পল দিয়ে বুঝাই। সে তোমার কাছে একটা স্ট্রিং আছে S1 1 2 3 4 5। ওকে, আমি কিন্তু আলোচনার সুবিধার জন্য প্রথমেই সম্পূর্ণ স্ট্রিংকে নিউমেরিক্যাল স্ট্রিং হিসেবে রাখছি, যেন ক্যারেক্টারগুলো ডিজিট হয় 0 থেকে 9 পর্যন্ত, এর বাইরে কোনো ডিজিট থাকবে না। হ্যাশ ভ্যালু বলতে বুঝাইতেছি যে আমি এই যে PH0, এটা একটা অ্যারে, অ্যারের মধ্যে একটা নিউমেরিক্যাল ভ্যালু স্টোর করা আছে যে হচ্ছে 1। এইটা রিপ্রেজেন্ট করতেছে এই স্ট্রিংটার এতটুকু প্রিফিক্সকে আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু 1 দিয়ে ম্যাপ করতেছি। ক্লিয়ার? এখানে দেখো ম্যাপিংটা কি খুব ওয়েল নোন, মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাপিং না, যে স্ট্রিং 1 কে আমি ম্যাপ করতেছি নিউমেরিক্যাল ভ্যালু 1 দিয়ে, স্ট্রিং 1 2 কে আমি ম্যাপ করতেছি নিউমেরিক্যাল ভ্যালু 1 2 দিয়ে, স্ট্রিং 1 2 3 এটাকে ম্যাপ করতেছি নিউমেরিক্যাল ভ্যালু 1 2 3 দিয়ে। এই ম্যাপিংটা খুবই অবভিয়াস না? মানে সবচেয়ে সিম্পল একটা হ্যাশ ফাংশন হইতে পারে না যে তুমি যেই স্ট্রিংটাই পাঠাবা, আমাদের এখানে স্ট্রিংগুলোতে নিউমেরিক্যাল স্ট্রিং, সে সেটারই অ্যাকচুয়ালি তোমার ইন্টিজার ভার্সনটা রিটার্ন করবে, এবং এটা অলওয়েজ 1 to 1 হবে। এটুকু সবাই বুঝছো? জি ভাইয়া, এটা ক্লিয়ার। আচ্ছা, সো এটাই হচ্ছে হ্যাশ ভ্যালু। ক্লিয়ার? সো আমি যেটা করতেছি, আমি শুধুমাত্র প্রিফিক্স হ্যাশ ভ্যালুগুলাই জেনারেট করতেছি, আমি এর বাইরে কোনো সাবস্ট্রিং এর জন্য আমি হ্যাশ ভ্যালু জেনারেট করতেছি না। এটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, সো এখন এটা কি শুধু নিউমেরিক্যাল স্ট্রিং এর ক্ষেত্রে, মানে না 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 না, আমি অ্যাকচুয়ালি আলোচনাটা ধীরে ধীরে জেনারেল স্ট্রিং এ নিয়ে যাব আর কি। আমি ফার্স্টে আলোচনার সুবিধার জন্য, যেন তোমরা মেইন কনসেপ্টটা বুঝো, আমি নিউমেরিক্যাল স্ট্রিং থেকে শুরু করতেছি। একটু পরে দেখবা নিউমেরিক্যাল স্ট্রিং এ চিন্তা করো তো ভাই, বেস কয়টা হয়? 10টা না? 10টা। 10টা। একবার চিন্তা করো আমাদের যেই লোয়ার কেস বা আপার কেস, আমাদের যেই অ্যালফা নিউমেরিক আমাদের সিস্টেমটা, ওইখানে টোটাল ক্যারেক্টার কয়টা? 52টা। 52টা। 26 যোগ 26। আমি যদি সামহাও আমার ক্যালকুলেশনটা 10 বেস থেকে, মানে 10 বেজের যে ক্যালকুলেশনটা ছিল সেটা যদি প্রপার হয়, সেটা যদি জেনারেল কোনো স্ট্রাকচার হয়, আমি অবভিয়াসলি বেস চেঞ্জ করে সেটাকে 10-এর জায়গায় 52তে নিয়ে যেতে পারবো না? আমার ক্যালকুলেশন কি চেঞ্জ হবে? আমার ফর্মুলা চেঞ্জ হবে? আমার মেইন থিমটা হচ্ছে এটা, আমি 10 বেস দিয়ে শুরু করতেছি, কারণ আমরা সাধারণত 10 বেসের ক্যালকুলেশনগুলো ইজিলি বুঝি। যখনই আমরা এটাতে কনভিন্সড হব যে ওকে 10 বেস নিয়ে আমার কোনো রকম কনফিউশন নাই, ঠিক সাথে সাথে আমি 10 বেসকে 26 অথবা 52 বেসে নিয়ে যাব। তখন তোমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশনে কোনো চেঞ্জ করতে হবে না, যেখানে তুমি 10 বসাইতা সেখানে 26 অথবা 52 বসাবা, ক্যালকুলেশন শেষ। ক্লিয়ার সবাই? মানে আমি অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা কোন ফ্লোতে যাইতেছে, ফ্লোটা বুঝাই দিলাম যেন তোমরা ক্যাচ করতে পারো ইজিলি। ওকে, টপিকটা একটু কমপ্লিকেটেড, বাট তুমি যদি মনোযোগ দাও, আমি এটাকে অনেক মানে ব্রেকডাউন করে হচ্ছে বোঝানোর চেষ্টা করব। সো মনোযোগ দিলে তোমরা ইজিলি ধরতে পারবা। সাথে আমার কিছু ভালো প্রবলেমও আছে আমার সাথে, সো হোপফুলি তোমরা ধরতে পারবা কি হইতেছে। সো আমি যেটা করতেছি এখানে, শুধুমাত্র প্রিফিক্স হ্যাশ ভ্যালুগুলা এই স্ট্রিংটা জেনারেট করে রেখে দিতেছি। সবাই একটু দেখো তো, এইটুকু লাল বর্ডার দিয়ে অংশটুকু তোমরা ক্লিয়ার কিনা একদম? জি ভাইয়া। আচ্ছা, ওকে। সো যে আপু প্রশ্ন করছিল, আপু এখন তো ক্লিয়ার? মানে প্রিফিক্স, মানে বেসিক্যালি হ্যাশ ভ্যালু বলতে আমি কি মিন করতেছি সেটাতে তো কোনো জি ভাইয়া, কনফিউশন নেই, ক্লিয়ার। রাইট? জি ভাইয়া, ওকে, ফাইন। ক্লিয়ার। ওকে, সো এইটুকু ইনফরমেশন আমি ও অফ এন টাইমে আমি অবভিয়াসলি জেনারেট করতে পারবো, রাইট অর রং? যেখানে এন হচ্ছে স্ট্রিং এর লেন্থ, রাইট। করাই যাবে। এটা ইজিলি জাস্ট প্রিভিয়াস ভ্যালুটাকে 10 দিয়ে গুণ করে কারেন্ট ভ্যালুটা যোগ করে দিলেই হয়ে যেতেছে, স্ট্রেট ফরওয়ার্ড, একদম ইজি। সো এখন মজার ব্যাপারটা হইতেছে যে ভাই এটা তো যে কেউ করতে পারে, ইভেন আমি প্রিফিক্স হ্যাশ ফাংশনটাও, মানে এই হ্যাশ ভ্যালুগুলো আমি জাস্ট একটা লুপ চালায় জেনারেট করতে পারবো। সো এখানে অত ইম্পর্টেন্ট কি আছে? ওকে, ফাইন। আমি আরেকটা স্ট্রিং এখানে রাখবো, সেটা হচ্ছে S2। সে স্ট্রিংটা হচ্ছে আমাদের কিছু র্যান্ডম ভ্যালু দেই, সে 2 3 1 4 5 1 2 1 2 3, সে জাস্ট কথার কথা। এখন এইটার জন্য কি আমরা সেম ওয়েতে একটা হ্যাশ, মানে হ্যাশ টেবিল জেনারেট করতে পারবো না, যেভাবে উপরের স্ট্রিংটার জন্য করলাম? আমি আলোচনার সুবিধার জন্য, বা এখানে অনেক বেশি লেখা লাগবে,
এই কারণে পুরো হ্যাশ ভ্যালুটা লিখলাম না বা হ্যাশ টেবিলটা লিখলাম না, বাট তোমরা বুঝতে পারতেছো যে হ্যাশ টেবিলটা কিরকম হইতে পারে। লাইক এটা প্রথমটা হবে 2, তারপরেরটা হবে 2 3, তারপরেরটা হবে 2 3 1, এইভাবে জাস্ট এক্সপ্যান্ড করবে। সিমিলার ওয়েতে তোমরা এটাও ও অফ এন টাইমে জেনারেট করতে পারবা, যেখানে এন হচ্ছে স্ট্রিংটার লেন্থ। সবাই একটু পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। এইবার সবচেয়ে মজার পার্ট, তোমাকে দুইটা স্ট্রিং দেওয়া হইলো। স্ট্রিং দেওয়ার পর তোমাকে কিউ সংখ্যক কোয়েরি দেওয়া হবে। কিউটা কোয়েরি দেওয়া হবে, প্রতি কোয়েরিতে তোমাকে যেটা করা হবে যে এই প্রথম স্ট্রিংটা এবং দ্বিতীয় স্ট্রিংটার একটা করে রেঞ্জ দেওয়া হবে। সে প্রথম স্ট্রিংটার রেঞ্জ হইতে পারে, ইন্ডেক্সিং যদি আমি করি 0 1 2 3 4, এই 1 থেকে 2 এইটুকু রেঞ্জ, আর সেকেন্ড স্ট্রিংটার আরেকটা রেঞ্জ ধরো সে কোনটা হইতে পারে, সে এইটুকু রেঞ্জ তোমাকে দেওয়া হইলো। প্রতি কোয়েরিতে তোমাকে দুইটা রেঞ্জ দেওয়া হবে। প্রথম রেঞ্জটা হবে প্রথম স্ট্রিং থেকে, দ্বিতীয় রেঞ্জটা হবে দ্বিতীয় স্ট্রিং থেকে। বলা রাখবে এই যে রেঞ্জের যে সাবস্ট্রিংটুকু, এই রেঞ্জটা যে সাবস্ট্রিংটা মিন করে সেই দুইটা সাবস্ট্রিং ইকুয়াল কিনা, তারা কি সেম সাবস্ট্রিং কিনা। আমি এক্সাম্পলে যে সাবস্ট্রিং দুটো দেখাইতেছি সেই সাবস্ট্রিং দুটো সেম 2 3 2 3, বাট নিচের সাবস্ট্রিংটা যদি ডিফারেন্ট হইতো, লেটস সে এরকম, তাইলে ওরা দুইজন সেম হইতো না। অথবা যদি এটাও হইতো, ওরা সেম হইতো না। সবাই কি প্রবলেমটা বুঝছো? জি ভাই। এইটা মানে তোমরা জাস্ট অ্যাজিউম করো যে তোমরা হ্যাশ সম্পর্কে কিছুই জানো না, তোমরা একদমই নাইভ। সো তখন তোমরা প্রবলেমটা কিভাবে সলভ করতা? মানে নাইভ ওয়েটা কি হইতো, সবচেয়ে নাইভ ওয়ে যেটা, সেটা কি হইতো? লিনিয়ারলি কম্পেয়ার করতাম ওগুলাতে। রাইট। আমি জাস্ট ক্যারেক্টার ফার্স্টই চেক করতাম যে তাদের যে দুইটা রেঞ্জ আমাদের কোয়েরিতে আসতেছে সেই দুইটা রেঞ্জের লেন্থ কি ইকুয়াল কিনা। যদি ইকুয়াল না হয় তাহলে চেক করার কোনো দরকার নাই, আমি এমনি বলতে পারবো যে এরা দুইজন সেম না। আর যদি দেখি যে এরা ইকুয়াল, তখন আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার সার্চ করতাম, ম্যাচ করে দেখতাম যে এরা সেম কিনা। কোনো একটা জায়গায় যদি মিসম্যাচ পাইতাম, টার্মিনেট এবং বলে দিতাম তারা ইকুয়াল না। এটা টাইম কমপ্লেক্সিটি কত হইতে পারে? এই অ্যাপ্রোচের প্রতিটা কোয়েরি কত টাইম লাগবে ওর স্পেসে? অফ ভাইয়া মানে দুইটা গুণফল হবে না লেন্থের? না, N হবে। কেন মানে কেন যদি না আপার মিলে বাউন্ড সেই মাইনাস লোয়ার বাউন্ডের যে মিনিমাম ভ্যালুটা ওইটা। আপার বাউন্ড লোয়ার বাউন্ড বলতে ভাই আমি ঠিক আমার ওই যে রেঞ্জটার মধ্যে কম্পেয়ার করতে বলছে, আচ্ছা, মানে যে ইন্ডেক্স বেসিক্যালি রেঞ্জ গুলার দুইটা মধ্যে। কিন্তু ফিক্সড। হ্যাঁ, রেঞ্জ দুইটা কিন্তু ভাই ফিক্সড। দুইটা রেঞ্জ যদি ফিক্সড হয়, ফার্স্টে যদি আমরা চেক করি যে ওদের লেন্থ কি ইকুয়াল কিনা। লেন্থ যদি ইকুয়াল না হয় তখন আমাদের ফার্দার কোনো রকম চেক করাটার কোনো মানে নাই, রাইট? আমি ডিরেক্টলি বলে দিতে পারি যে এরা দুজন ইকুয়াল না, সো আমি কি চেক করব, মানে লেন্থ ইকুয়াল না, সো চেক করার কিছু নাই, গেল। চেকিংটা চালাবো তাদের লেন্থ যদি ইকুয়াল হয়। এখন ইকুয়াল যদি হয়, আমি 2 পয়েন্টার অ্যাপ্রোচ ইউজ করে কি আমি ও অফ এন টাইমে, যেখানে এন হচ্ছে তাদের রেঞ্জের লেন্থ, হ্যাঁ এই যে এখানে রেঞ্জের লেন্থ হচ্ছে 2, সো ও অফ এন টাইমে কি আমি দুইটা সাবস্ট্রিংকে ম্যাচ করতে পারি না? দুইটা পয়েন্টার চালাই দিব, একটা থাকবে S1 এর স্টার্টিং ইন্ডেক্সে, মানে রেঞ্জের স্টার্টিং ইন্ডেক্সে, আর একটা থাকবে S2 এর স্টার্টিং এ। আমি চেক করতে থাকবো ওরা দুজন কি ইকুয়াল কিনা প্রতি স্টেজে। ওরা যদি দুইজনই ইকুয়াল হয়, দুইজনকে একই সাথে ফরওয়ার্ডে মুভ করব। যদি একবারও দেখি যে ওরা ইকুয়াল না, সাথে সাথে টার্মিনেট করে বলে দিব যে না, ওরা দুইটা সাবস্ট্রিং অ্যাকচুয়ালি সেম না। এইভাবে করলে কি ও অফ এন টাইম লাগবে না? মাথায় রেখো, একটা কোয়েরি, ভাই একটা একটু query। আরেকবার বলবেন কি? আচ্ছা, আমি অ্যাপ্রোচটা বলি। লেটস সে এই যে এটা, এই দুইটা স্ট্রিংকে আমার কম্পেয়ার করা লাগবে। ওকে, আমি ফার্স্টে তো চেক করছি লেন্থ সেম কিনা, লেন্থ সেম, সো আমি দুইটা পয়েন্টারকে এখানে রাখবো। এখন দেখো এই দুইটা পয়েন্টার যে ক্যারেক্টার গুলাকে ডিনোট করতেছে, ওরা কি সেম না? জি ভাই। জি ভাই সেম। ওরা সেম। ওরা যদি সেম হয়, আমি একই সাথে পয়েন্টার দুইটাকে সামনের দিকে আগায় নিব, বলবো যে ওরা দুইজন সেম, সো ওদেরকে চেক করার কিছু নাই। বাট পয়েন্ট মানে এই পয়েন্টার দুইটা এখন কারেন্টলি যেখানে পয়েন্ট করে আছে, ওরা দুজন কি সেম?
না না সেম না। তো যখনই দেখবো যে মিসম্যাচ আমি পাইতেছি, ঠিক সাথে সাথে বলে দিব যে স্ট্রিং দুইটা ইকুয়াল না, মানে সাবস্ট্রিং দুইটা ইকুয়াল না। সিম্পল আইডিয়া, সবাই ক্লিয়ার? এই অ্যাপ্রোচটায় আমার প্রতি কোয়েরিতে ওর্স্ট কেসে ও অফ এন টাইম লাগবে। এখন একটু অ্যাডিশনাল কথাবার্তা বলি। অনেক মানে আমি একটু অন্যভাবে বলি যে অনেক ঘাটতেরা কন্টেস্টেন্ট আছে, তারা এই কাজ করতে চায় যে না আমি এই ব্রুট ফোর্সই করবো, দেখি আমি জাজরে কোনোভাবে আটকাইতে পারি কিনা। সো সে তখন জাজরে জিজ্ঞেস করবে যে কথার কথা যে একটা হাইপোথেটিক্যাল কনভারসেশন চিন্তা করো যে সবচেয়ে ওর্স্ট কেস কি হইতে পারে, মানে ওর্স্ট কেসটা কি, যে প্রতিবারই আমাকে সবচেয়ে বড় লেন্থের সাবস্ট্রিং গুলো আমাকে চেক করতে দেওয়া হবে, এটা হচ্ছে ওর্স্ট কেস। সো প্রতিবার যদি একই কোয়েরি দেওয়া হয়, আমি কোয়েরি গুলার অ্যান্সার একটা ডিপি টেবিলে সেভ করে রাখবো, যেন প্রতিবার যদি আমাকে একই কোয়েরি দেয় আমি যেন প্রতিবার ইটারেট করা না লাগে। তাইলেই তো আমার সবচেয়ে ওর্স্ট কেসের যে মানে কোয়েরিটা ওটা আমার ও ওয়ান টাইমে হ্যান্ডেল হবে, পরে যতবার আসবে। এটা হচ্ছে সে একটা ঘাওড়া কন্টেস্টেন্টের কথাবার্তা। তুমি এই ঘাওড়া কন্টেস্টেন্টকে আটকাবা কিভাবে? যদি আটকাইতে হয় কখনো, কিভাবে আটকাবা বলতে পারবা? তাকে কিভাবে টেস্ট কেস দিয়ে তাকে কনভিন্স করা যায় যে না তোমারটা ও অফ এনই যাবে প্রতি টেস্ট কেস এবং তুমি পাস করতে পারবা না, তুমি এই ধরনের যত কিছু করো না কেন? কি ধরনের টেস্ট কেস দেওয়া যেতে পারে? এনি অল আইডিয়া? পসিবল লেন্থের ইনপুট দেওয়া হলে অল পসিবল লেন্থ এন স্কয়ার সংখ্যক কোয়েরি হতে পারে। এন তো 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 এর এন স্কয়ার হচ্ছে অলমোস্ট 10 টু দি পাওয়ার 10। তো 10 টু দি পাওয়ার 10টা কোয়েরি তো আমি তাকে এমনি তো দিতে পারবো না, আমার নিজেরই অ্যাকচুয়ালি মেমোরি লিমিট এক্সিটেড খাবে আর কি। সো এটা আমি নিজেই তাকে প্রোভাইড করতে পারবো না। ঝামেলাটা হবে যদি তুমি তাকে কিছু র্যান্ডম কোয়েরি দাও, সে ধরা খাবে 100% শিওর। তারপরেও যদি এক্সট্রিমলি লাকি হয় তাইলে তুমি তাকে কোয়েরিগুলা ছোট থেকে বড় অর্ডারে দিতে পারো, লাইক ফার্স্টে 1 লেন্থ, তারপর 2 লেন্থ, তারপর 3 লেন্থ, তারপর 4 লেন্থ, এভাবে বড় করতে থাকো কোয়েরিগুলা, সে ধরা খাবে। সো এইভাবে যদি অন এভারেজ তুমি এইভাবে যদি তাকে র্যান্ডমলি কোয়েরি দাও, অন এভারেজ প্রতিটা কোয়েরি কত টাইম লাগবে বলতে পারবা হ্যান্ডেল করতে? আবার বলি এই এখনকার আলোচনাগুলা মানে মেইন স্ট্রিম আলোচনা থেকে একটু বাইরে, বাট খুবই ইম্পর্টেন্ট অবজারভেশন। সো অন এভারেজ কত টাইম লাগবে প্রতিটা কোয়েরি হ্যান্ডেল করতে যদি কোয়েরিগুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে? n into n plus 1/2 না, আরেকটু চিন্তা করা যায়। প্রতিটা কোয়েরি মাথায় রাখবো, প্রতিটা কোয়েরি আমি যদি অ্যাজিউম করি যে মানে এরকম কোয়েরিগুলাই থাকবে যে কোয়েরিগুলো লেন্থগুলো সেম, মানে কোয়েরির যে রেঞ্জটা এটা সেম, মানে সেম না হলে তো ওই কোয়েরি আমি হ্যান্ডেলই করবো না, মানে জাস্ট বলে দিব যে মিলে নাই, নো আউটপুট। আমি জাস্ট ওই কোয়েরিগুলো নিয়ে মাথা ঘামাইতেছি যাদের লেন্থ সমান। অন এভারেজ n/2 হবে প্রতিটা কোয়েরি টাইম কমপ্লেক্সিটি, কারণ সবচেয়ে বেস্ট কেসে হইতে পারে 1 লেন্থ, সবচেয়ে মানে খারাপ কেসে হইতে পারে n। সো এভারেজ করলে যা আসে অর্ধেক থাকবে n/2, যেটা স্টিল ও অফ n। সো র্যান্ডমলি তাকে টেস্ট কেস দিলে এই ধরনের কন্টেস্টেন্টে আটকায় দেওয়া যাবে। তার মানে তুমি যাই করো না কেন, তুমি যেটাই করো না কেন, ব্রুট ফোর্স ওয়েতে কম্পেয়ার করতে গেলে ধরা তুমি খাবাই খাবা, এটা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, এইটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, বেসিক্যালি আমি কেন এভাবে পড়াইতেছি, রিজন হচ্ছে যে আমি পার্সোনালি একটা জিনিস মানি যে নতুন কোনো কিছু যখন কেউ শিখতে চায়, সে কোনো অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার, তার আসলে একটু 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 পেসিমিস্টিক হওয়া উচিত যে মেবি এটা কাজ করবে না, বা মেবি আমি আগে থেকে যা জানি সেটা দিয়েই প্রবলেমটা সলভ করা যায়, নতুন নতুন ডেটা স্ট্রাকচার শেখার কোনো দরকার নাই। এটা একটা হেডেক, এটা মাথায় একটা এক্সট্রা প্রেশার। সো এই চিন্তা ভাবনাটা শুরুর দিকে থাকা উচিত। তুমি নিজেকে কনভিন্স করা ট্রাই করবা যে এই ডেটা স্ট্রাকচারটা ছাড়াই তুমি তোমার অলরেডি যে নলেজ আছে সেটা দিয়ে প্রবলেমটা সলভ করতে পারবা। ট্রাই করতে থাকবা, যখন দেখবা পারতেছো না, নিজে কনভিন্সড হবা যে না আমি আর আমার নোন নলেজ দিয়ে বা আমি যা যা জানি এখন পর্যন্ত এগুলো দিয়ে সলভ করতে পারবো না, তখন যদি তুমি ডেটা স্ট্রাকচারটা বা অ্যালগোরিদমটা শিখো, এটা ফ্রুটফুল হয়। মানে মনে থাকবে তুমি সব ধরনের কেসই জানো, যে কোন কোন কেসে তোমার নলেজ ফিল করতেছে আর এই ডেটা স্ট্রাকচারটা কাজে লাগতেছে। ওকে, সো আমার কোয়েরি থাকবে অনেক, কোয়েরি থাকবে 10 টু দি পাওয়ার 5টা, এবং স্ট্রিং এর লেন্থও হইতে পারে
10⁵ এবং টাইম লিমিট মাত্র 1 সেকেন্ড। তো নাইভ ওয়েতে তো ঝামেলা, সেটা দেখছো। কিভাবে আমরা প্রতিটা কোয়েরি আরো এফিশিয়েন্টলি সলভ করতে পারি? এনি আইডিয়া? লেটস সে কোয়েরি গুলো থাকবে এইভাবে। সে স্যাম্পল একটা কোয়েরি দেখাই, 0 বেসড, সো 1 2 তারপর ধরো 7 8, দুইটা ইন্ডেক্স দেওয়া হলো। প্রথম ইন্ডেক্সটা হচ্ছে S1 এর জন্য, দ্বিতীয় ইন্ডেক্সটা হচ্ছে S2 এর জন্য। আচ্ছা, আমরা প্রত্যেকটা কোয়েরি O(1) মানে কনস্ট্যান্ট টাইমে সলভ করতে পারি যদি আমরা একটা O(n) টাইমের আমরা একটা প্রি প্রসেসিং করে রাখতে পারি আগে থেকে। সেটা কিভাবে? লেটস সে আমাদের দুইটা স্ট্রিং মানে দুইটা ইন্ডেক্স দেওয়া হইলো। ইন্ডেক্সটা হচ্ছে প্রথম স্ট্রিং এর জন্য এতটুকু রেঞ্জ এবং দ্বিতীয় স্ট্রিং এর জন্য লেটস সে এতটুকু রেঞ্জ। আগের এক্সাম্পলটাই, আমাদের কাছে প্রিফিক্স হ্যাশ ভ্যালুগুলো আগে থেকে জেনারেট করা আছে। সেটা যদি থাকে তাহলে কি আমরা এটা করতে পারি না যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইন্ডেক্সের প্রিফিক্স হ্যাশ ভ্যালুটা কত হয় সেটা বের করি? সেটা হচ্ছে 1 2 3, আমাদের অ্যারেতে সেভ করা আছে, ইজিলি পাবো। তারপর শুরু থেকে নিয়ে এই যে ব্র্যাকেটটা মানে ইন্ডেক্স আমাদের রেঞ্জের শুরু যেখানে, তার আগ পর্যন্ত হ্যাশ ভ্যালু কত হয় সেটা বের করি। সেটা আমাদের এখানে আসবে 1। সো আমরা একটু আগে দেখছিলাম আমরা এক ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে এই 1 2 3 আর 1 থেকে আমরা প্রপার হ্যাশ ভ্যালুটা বের করতে পারি, রেঞ্জের হ্যাশ ভ্যালুটা। সবাই একটু দেখো তো এইভাবে কি আমার একটা ইন্টারমিডিয়েট সাবস্ট্রিং এর হ্যাশ ভ্যালু আমরা বের করতে পারলাম কিনা শুধুমাত্র প্রিফিক্স হ্যাশ ভ্যালুগুলো থেকে? এটা ওয়ান কাইন্ড অফ প্রিফিক্স সাম, ওই রুলগুলো মেইনটেইন করে। তোমরা তো মোটামুটি সবাই প্রিফিক্স সাম সম্পর্কে জানো। প্রিফিক্স হ্যাশ ভ্যালুর কাজও অনেকটা সিমিলার। আমরা কি এইভাবে কনস্ট্যান্ট টাইমে আমরা কি কোনো একটা সাবস্ট্রিং এর হ্যাশ ভ্যালু বের করতে পারি না? এইটুকু কি সবাই পারি বুঝতে পারছো? ভাইয়া। এখানে যে আমরা 100 দিয়ে গুণ Okay. করলাম এটার জন্য তো মানে ও এন লাগছে মানে ওর কিছু। আচ্ছা, মানে এই যে আমি 10 টু দি পাওয়ার সামথিং এটা দিয়ে যে গুণ দিলাম, এই 10 টু দি পাওয়ার সামথিংটা জেনারেট করতে তো O(n) টাইম লাগবে, রাইট? মানে এটাই তো প্রশ্ন। জি ভাই। আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি না? যখন আমরা প্রিফিক্স হ্যাশগুলো জেনারেট করছি, আমরা এই 10-এর পাওয়ারগুলোও জেনারেট করে রাখি সব, তাইলে কি প্রবলেম সলভ না? জি ভাই তাহলে তাইলে কিন্তু মানে 10-এর পাওয়ারগুলো বের করে নিয়ে আসতে আমার O(1) টাইম লাগতেছে, গুণ দিতেও কনস্ট্যান্ট টাইম, তারপর বিয়োগ দিতেও কনস্ট্যান্ট টাইম। সো ওভারঅল আমার কনস্ট্যান্ট অপারেশনই লাগতেছে সাবস্ট্রিং এর ভ্যালু বের করতে। জি। এখন সেম ওয়েতে আমরা কি S2 এর জন্য এতটুকু হ্যাশ ভ্যালু বের করতে পারি না? সেটাও কি 23 আসবে না? সেম ওয়ে, এখন তোমার কাছে দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বারকে তুমি এখন কম্পেয়ার করবা, দুইটা নিউমেরিক্যাল ভ্যালু, ইন্টিজার ভ্যালু, দুইটা ইন্টিজার ভ্যালুকে তো কনস্ট্যান্ট টাইমে তুমি কম্পেয়ার করতে পারো, রাইট? জি। প্রবলেম সলভড। হয়তোবা এই হ্যাশ ফাংশনের কোড হবে 2 লাইন 3 থেকে 4 লাইন, আর এই হ্যাশ ভ্যালু বের করার কোড হবে হাইয়েস্ট 3 লাইন। সো 6-7 লাইনে তুমি একটা O(n) টাইমের কোয়েরি হ্যান্ডলিং কমপ্লেক্সিটিকে তুমি O(1) এ নামায় নিয়ে আসলা। কিছু কিন্তু এখনো আছে, আমি বলতেছি। বাট আমি যদি অ্যাজিউম করি যে স্ট্রিং এর লেন্থ মোটামুটি ছোট, ধরো 18-19 এর বেশি লেন্থ হবে না, এবং স্ট্রিং এর মধ্যে সবাই নিউমেরিক্যাল ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, তাইলে কি এতটুকু নলেজ দিয়ে তোমরা এই প্রবলেমটা ইজিলি সলভ করে ফেলতে পারবা না উইথ প্রুফ? মানে তোমরা প্রুফ করতে পারবা যে ওকে তোমার মানে কোড কাজ করবে, ভুলভাল কিছু দিবে না, মানে এসি হইতেছে বাট তুমি লজিক্যালি জানো কি হইতেছে। এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? পারবো। আচ্ছা, এইবার কিছু ক্যালকুলেশন একটু একটু সামারাইজ করি আমাদের সুবিধার জন্য। আমাদের হাতে যদি কেউ আমাদের বলে যে একটা স্ট্রিং এর এল থেকে আর পর্যন্ত হ্যাশ ভ্যালু বের করতে হবে,
তখন আমরা বলতেই পারি যে আমাদের কাছে যদি প্রিফিক্স হ্যাশ ভ্যালুগুলা জেনারেট করা থাকে, তাহলে আমরা সবার ফার্স্টে প্রিফিক্স হ্যাশ ভ্যালু অফ আর এটা বের করব। এটা বের করার পর প্রিফিক্স হ্যাশ ভ্যালু অফ l-1 বের করব। এটার সাথে 10-এর একটা পাওয়ার গুণ দিব, কিছু একটা হবে এর উপরে, কিছু একটা হবে, আমি লিখবো এটা। সো 10-এর একটা পাওয়ার গুণ দিব, দেওয়ার পর যেই ভ্যালুটা আসবে সেইখান থেকে প্রিফিক্স হ্যাশ ভ্যালু অফ আর এটা যদি বিয়োগ দেই, তাইলেই আমার কাঙ্ক্ষিত সাবস্ট্রিং এর হ্যাশ ভ্যালুটা আমার বের হয়ে আসবে। সবাই কি এতটুকুতে কনভিন্সড? এটুকু বুঝছো? মানে একটু আগে যা করতেছিলাম সেটাকে একটু জেনারেলাইজ করলাম, আর কিছু না। ওকে, আর পাওয়ারটা কি হবে? পাওয়ারটা হবে অ্যাকচুয়ালি রেঞ্জের লেন্থটুকু, মানে যে রেঞ্জটা নিয়ে কাজ করতেছো সেটার লেন্থ। সো সেটা হবে আর মাইনাস, মানে আর মাইনাস l+1, মোটামুটি এটা সবাই বুঝছো এতক্ষণে। সো এইটা হচ্ছে আমার ফর্মুলা। ইন জেনারেল আমার কাছে যদি প্রিফিক্স হ্যাশ ভ্যালুগুলো জেনারেট করা থাকে, আমি এই ফর্মুলা দিয়ে আমি তার সাবস্ট্রিং এর হ্যাশ ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। ওকে, এইবার আস্তে আস্তে কিছু ব্যাপারে আসি। প্রথমত আমাদের স্ট্রিংগুলোতে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো ছিল। এখন যদি ধরো এ থেকে জেড পর্যন্ত সবাই থাকে, 0 থেকে 9 না, শুধু এ থেকে জেড থাকবে। আমাদের সবচেয়ে চিরচেনা স্ট্রিংগুলো যেই তোমার ক্যারেক্টারগুলো নিয়ে থাকে এ থেকে জেড, ছোট হাতের সে, আলোচনা সুবিধার জন্য বুঝাই দিছি। তখন আমাদের এখানে চেঞ্জটা কোথায় আসবে? আমাদের চেঞ্জটা শুধুমাত্র বেজে আসবে। আগে আমরা 10টা ডিজিট নিয়ে কাজ করতাম, এখন আমাদের 26 ধরনের 0 থেকে ধরো 25 পর্যন্ত। তুমি এ কে 0 দিয়ে ম্যাপ করলা, বি কে 1 দিয়ে ম্যাপ করলা, এভাবে যাইতে থাকলে জেড কে তুমি 25 দিয়ে ম্যাপ করতে পারবা। সো আমাদের এখানে বেসটা তখন বসবে 26। জাস্ট বেসটাকে চেঞ্জ করে তুমি সম্পূর্ণ ক্যালকুলেশনকেই মানে এই 10 বেস থেকে 26 বেসে কনভার্ট করতে পারবা। তার মানে তোমার অ্যালগোরিদম চেঞ্জ হয় নাই, অ্যালগোরিদম সেমই আছে, তুমি জাস্ট এটাকে তোমার বেসটাকে আপগ্রেড করছো। এখন তোমার এটা তোমার যদি এরকম হয় যে 256 বেস নিয়ে তোমার কাজ করা লাগতেছে, সমস্ত অ্যাসকি ক্যারেক্টার সবকিছু নিয়ে কাজ করা লাগতেছে, তুমি জাস্ট বেসটাকে 256 বানায় দিবা, কাজ শেষ। এইটুকু পর্যন্ত সবাই বুঝছি? জি ভাইয়া। 26 মিনিটটা কোন বললেন যে শুধু অ্যালফাবেট ক্লিয়ার করার জন্য? হ্যাঁ, মানে এ থেকে জেড পর্যন্ত টোটাল তো 26টা মানে আলাদা আলাদা ক্যারেক্টার। সো আমি যদি নাম্বার সিস্টেমকে 26 বেজে চিন্তা করি, যেখানে প্রথম নাম্বারটা হচ্ছে এ আর শেষ নাম্বারটা হচ্ছে জেড, যেরকম আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের নিজেদের প্রয়োজনে এ থেকে এফ পর্যন্ত 6টা ক্যারেক্টারকে আমরা নিয়ে আসছিলাম, কারণ আমাদের কাছে অন্য কোনো ক্যারেক্টার নাই যেটা দিয়ে আমরা 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত রিপ্রেজেন্ট করব। সে আমাদের নতুন আরেকটা নাম্বার সিস্টেম আসছে, যেখানে নাম্বার মানে ডিজিট শুরুই হয় এ থেকে, আর ডিজিট সবচেয়ে বড় ডিজিটটা হচ্ছে জেড, যে 26তম। তার মানে আমাদের নাম্বার সিস্টেমে মোট নাম্বার আছে হচ্ছে 26টা। সো আমি এই কারণে 26 লিখছি, যেন এ থেকে জেড পর্যন্ত সবাই কভার হয়। আরো যদি ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, ধরো বড় হাতের ক্যাপিটাল আসলো, তারপরে তোমার আরো মানে হ্যাশ আসলো, @ আসলো, হাবিজাবি সবকিছু আসলো, তো সেই ক্ষেত্রে আমরা আপাতত 256 চিন্তা করতে পারি অ্যাসকি ক্যারেক্টারের রেঞ্জ। সো আপাতত আমি 26 নিয়ে কাজ করতেছি, তোমার দরকার অনুযায়ী তুমি বেসটা চেঞ্জ করে নিবা, 26-এর জায়গায় 256 দিলা, 128 দিলা, 52 দিলা, তোমার ইচ্ছা। সো সবাই এইটুকু পর্যন্ত বুঝছি? জি ভাই। স্টিল এটাতে একটা প্রবলেম আছে, মানে আমি আস্তে আস্তে জেনারেল ওয়েতে যাইতেছি। প্রথমে তো আমরা অনেক কিছু মানে অনেক লিমিটেড স্টাইলে হচ্ছে জিনিসপত্র শিখছি, যে 0 থেকে 9 ছাড়া আর কেউ থাকবে না, লেন্থ ছোট হবে। এখন 0 থেকে 9 পর্যন্ত ওই লিমিটেশনটা এখন আমাদের চলে গেছে, ক্যারেক্টার সেটে যে কেউ থাকতে পারে, সমস্যা নেই। আরেকটা লিমিটেশন রয়ে গেছে এখনো, সেটা কোনটা? লেন্থ যদি স্ট্রিং এর লেন্থ। বড় হয়, লেন্থ তো আমাদের এখনো কনসিডারেশনে আছে যে লেন্থ অনেক ছোট। লেন্থ যদি বড় হয়, এই যে প্রিফিক্স হ্যাশ ভ্যালুগুলো জেনারেট করতেছো, এগুলো তো একটা ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, এবং প্রত্যেকটাই 26 দ্বারা গুণ করে, প্রতিবার 26 দিয়ে গুণ হইতেছে। খেয়াল করছিল যে আগের ভ্যালুগুলা 10 দিয়ে প্রিভিয়াস হ্যাশ ভ্যালুটাকে গুণ দেওয়ার পর
কারেন্ট ক্যারেক্টারটাকে যোগ করলেই কিন্তু রাইট। এখন কিন্তু আর 10 গুণ দিবা না, এখন গুণ দিবা 26, কারণ তোর বেস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছি? একটু জানাই, আমার এখানে কানেকশন একটু প্রবলেম হয়েছিল। মাঝে মাঝে একটু সবাইকে আমার কথা মাঝখানে একটু কেটে গেছিল। আচ্ছা হ্যাঁ, আমি নিজেও এটা ফিল করছি। ওকে, এখন তো ক্লিয়ার রাইট? জি ভাইয়া, এখন ক্লিয়ার। ওকে ওকে। সো ঝামেলা যেটা হবে, এক একটা মানে প্রিফিক্স হ্যাশ ভ্যালু থেকে তার পরের প্রিফিক্স হ্যাশ ভ্যালুটা 26 গুণ বড় হবে। সো তুমি যদি এভাবে 26 দিয়ে গুণ করতে থাকো কোন একটা নাম্বারকে, এটা তো খুব দ্রুত লং লং এর রেঞ্জও ক্রস করে চলে যাবে, রাইট? জি ভাই। সো জি ভাই। এইটা একটা ইস্যু, এটা একটা পটেনশিয়াল প্রবলেম যে আমরা তখন কি করব। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের হাতে 100% বুলেট প্রুফ কোনো সলিউশন নাই, টু বি অনেস্ট। আমরা এটাকে কোনোভাবেই ফিক্স করতে পারবো না যে আমাদের হ্যাশ ফাংশন এক্স্যাক্টলি তার নিজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করবে, কারেক্টলি কাজ করবে, এবং সে একটা রেঞ্জের ভিতরেও থাকবে। এইটা আমরা করতে পারবো না কখনোই। সো আমাদের কোনো একটা সাইটে আমাদের একটু কনসিডার করাই লাগবে। সে কনসিডারেশনটা আমরা করি হচ্ছে এই ধরো কলিশনের ব্যাপারটা দিয়ে, যে ওকে আমরা একটু কনসিডার করে নিতেছি যে আমাদের হ্যাশ ফাংশন মাঝে মধ্যে মেনি টু ওয়ান ভ্যালু জেনারেট করতে পারে, মানে দুইটা ডিফারেন্ট সাবস্ট্রিং এর জন্য তাদের হ্যাশ ভ্যালু সেম হইতে পারে। ওকে, সেটা আমরা কনসিডার করতেছি, টলারেট করতেছি, বাট মাথায় রাখা লাগবে যেন এই কেসগুলা খুবই মানে খুবই কম সময়ের জন্য ঘটে। মানে ধরো তুমি 1 লাখ বা 2 লাখ সংখ্যক সাবস্ট্রিং নিয়ে কাজ করতেছো, কালে ভদ্রে একটা দুইটা সাবস্ট্রিং এর জন্য এরকম ঘটনা ঘটতে পারে। তোমার হ্যাশ ফাংশনটা যেন ভালো হয়, এরকম না হয় যে তুমি 10-12টা টেস্ট করতেছো, প্রতি 10-12টা চেকে একটা করে হচ্ছে কলিশন হইতেছে, এইটা করা যাবে না। ওকে, সো এই ঘটনাটা এড়ানোর জন্য আমরা যেটা করি সাধারণত, আমরা একটা বিশাল কোন একটা নাম্বার দিয়ে এই হ্যাশ ভ্যালুগুলোকে মড করে রাখি, যেন নাম্বারগুলো একটা রেঞ্জের ভিতরে থাকে। আমাদের এইখানে সেই বিশাল একটা রেঞ্জ হইতে পারে 10⁻⁹ + 7। মাথায় রাখবা, যে নাম্বারটা দিয়ে মড করতেছো সেই নাম্বারটা যদি একটা প্রাইম নাম্বার হয়, কলিশন রেট কম থাকে। এটার প্রুফ অনেক কমপ্লিকেটেড, বাট যারা প্রুফ নিয়ে ইন্টারেস্টেড তারা অয়লার টোশেন্ট ফাংশন দেখতে পারো। এখানে কেউ আসো যে অয়লার টোশেন্ট পারো বা অয়লার টোশেন্ট নিয়ে কাজ করছো? একদম বেসিক জিনিসটা হালকা পারে। আচ্ছা, সো এটার জন্য বেসিক্যালি কিছু ডিসক্রিট ম্যাথের কনসেপ্ট দরকার হয়। প্যারালালি তোমার অয়লার টোশেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, তখন তুমি এটা প্রুফ বুঝতে পারবা যে আমরা আসলে কোন একটা মড হিসেবে কোনো প্রাইম নাম্বারকে কেন বাছাই করি, রিজনটা কি, মানে কেন কলিশন রেটটা কমে। সো আপাতত তোমরা ধরে রাখতে পারো যে মড হিসেবে প্রাইম চুজ করলে কলিশন রেটটা কম হয়। ওকে ফাইন। সো তাহলে তোমার কাজ কি, তুমি ক্যালকুলেশন গুলা এইভাবে করবা যেন তোমার ভ্যালুগুলা সে আলোচনার সুবিধার্থে চিন্তা করতে পারো 10⁹ + 7, প্রতিবার তুমি 10⁹ + 7 দিয়ে ভ্যালুগুলোকে মড করে রাখবা। তোমার টোটাল রেঞ্জটা বা তোমার টোটাল হ্যাশ ভ্যালুগুলো সবগুলাই অলওয়েজ 10⁹ + 7 এর ভিতরেই থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ধরনের কেসে আমার কলিশন হওয়ার চান্স কত? এই ধরনের কেসগুলাতে সাধারণত কলিশন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে n/mod, যেখানে n হচ্ছে স্ট্রিং এর লেন্থ। এখন একটা জিনিস চিন্তা করো, তোমার স্ট্রিং এর লেন্থ কত হইতে পারে এখানে আমাদের এই এক্সাম্পল প্রবলেমটায়? 10⁵। আচ্ছা, আর আমাদের মড ভ্যালুটা ধরো 10⁹। এটার সাথে একটা 7 অ্যাড করা আছে, বাট ওটা আমি কনসিডার করতেছি না। তাহলে 10⁵ কে 10⁹ দিয়ে তুমি মড করতেছো, সরি 10⁵ কে 10⁹ দিয়ে তুমি ভাগ করতেছো এখানে। সো অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁴ এর মতো আসবে। এই প্রবাবিলিটিটা কিসের প্রবাবিলিটি? এই প্রবাবিলিটিটা হচ্ছে তুমি একটা সাবস্ট্রিং কম্পেয়ার করবা, সে একটা সাবস্ট্রিং কম্পেয়ার করতে গেলেই তোমার কলিশন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 10⁻⁴। এখন তুমি যদি 10⁵টা স্ট্রিংকে কম্পেয়ার করতে চাও, যে কোনো একটা স্ট্রিং এ
বা একটা কোয়েরিতে কলিশন হওয়ার প্রবাবিলিটি কত আসবে? একটার জন্য যদি 10⁻⁻4 হয়, 10⁵টার জন্য কি 10টা মনে হয় না যে একটা, রাইট, 10⁵টার জন্য তখন চলে আসবে 10⁵ মাল্টিপ্লাইড বাই 10⁻⁴, সো 10। তার মানে 1,00,000টা কোয়েরি যদি করো, প্রবাবিলিটি হচ্ছে যে 10টা কোয়েরিতে কলিশন ঘটবে। এটা কি ভালো না খারাপ? খারাপ। একটা কোয়েরিতেও যদি কলিশন হয়, রং অ্যান্সার আসবে না? জি। সো আমাদের কাজ হচ্ছে, আমাদের হাতে অ্যাকচুয়ালি কোনো অপশন নাই, মড করা ছাড়া আমাদের হাতে কোনো অপশন নাই। সো আমরা যে কাজ করতে পারি, আমরা এরকম কেসে ডাবল হ্যাশিং আমরা ইউজ করি। ডাবল হ্যাশিং মানে কি? সিম্পল কথা, তুমি এই যে মাত্র কাজটা করছো, এটাকে তুমি আরেকটা হ্যাশ ফাংশন জেনারেট করবা সেম ওয়েতে, মড ভ্যালুটা ডিফারেন্ট রাখবা, মড ভ্যালুটা ডিফারেন্ট রাখবা, সেম কাজ, যা যা করছো সেম কাজ রিপিট করবা পুরাটা। প্রত্যেকটা তোমার হচ্ছে রেঞ্জের জন্য, আগে তো এই যে মাত্র দেখছো যে প্রত্যেকটা রেঞ্জের জন্য একটা করে হ্যাশ ভ্যালু জেনারেট হইতো, এখন প্রতিটা রেঞ্জের জন্য হ্যাশ ভ্যালু জেনারেট হবে 2টা। এবং তুমি প্রতিবার যখন মানে তোমার হ্যাশ ভ্যালু গুলাকে তুমি আরেকটা হ্যাশ ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছো, এখন তুমি যখন এইভাবে হ্যাশ ভ্যালু কম্পেয়ার করতে যাবা, দুইটা হ্যাশ ভ্যালু কম্পেয়ার করবা যে এটার ফার্স্টের সাথে ওইটার ফার্স্ট মিলে কিনা, এন্ড এটার সেকেন্ডের সাথে ওইটার সেকেন্ড মিলে কিনা। যদি ফার্স্ট সেকেন্ড মিলে, তখনই আমরা এদের দুইজনকে একই সাথে বলতে পারবো যে এরা ইকুয়াল। এখন চিন্তা করো, তোমার কি কলিশন হওয়ার চান্স এখন অনেক বেশি কমে যাবে না? মানে ধরো প্রথম হ্যাশের জন্য কলিশন হইলো, এটার প্রবাবিলিটি কি অনেক কম না যে প্যারালালি দ্বিতীয় হ্যাশের জন্য, মানে তুমি ডিফারেন্ট আরেকটা হ্যাশ ফাংশন আছে সেটার জন্য একই জায়গায় এসে কলিশন হবে, এটার প্রবাবিলিটি অনেক কম না? জি ভাইয়া, কম। সো তখন প্রবাবিলিটিটা গিয়ে দাঁড়ায় n/m1 ইন্টু m2, যেখানে m1 হচ্ছে প্রথম মড ভ্যালুটা আর m2 হচ্ছে দ্বিতীয় মড ভ্যালুটা। দুইটা মড ভ্যালু যদি 10⁻18 রেঞ্জ, মানে তোমার 9 রেঞ্জে থাকে, তাহলে এই দুইজনকে গুণ দিলে তো 10⁻18 রেঞ্জের কিছু একটা চলে আসবে, রাইট? সো তুমি নিজেই তখন প্রবাবিলিটি ক্যালকুলেট করে দেখো যে একটা কোয়েরিতেও কলিশন হওয়ার চান্স কতটুকু কমে। সবাই কি বুঝছো? যেটা বলতে চাচ্ছিলাম যে মাঝে মধ্যে আমাদের ডাবল হ্যাশিং করা লাগতে পারে, বাট সব প্রবলেমের দরকার হয় না। এবং কিছু হ্যাকিং আছে, আমি কিছু হ্যাক তোমাদের শিখাই দিব আমার লাইব্রেরিটা আমি যখন শেয়ার করব হ্যাশের, তখন তোমরা সেটা দেখলেই বুঝবা। ওকে, সো এইটুকু। তোমরা আপাতত কলিশন নিয়ে খুব বেশি একটা চিন্তা করো না, স্টেপ বাই স্টেপ যখন ধাক্কা খাইতে খাইতে শেখাটা সবচেয়ে ভালো প্র্যাকটিস আমার কাছে মনে হয়। বাট আমি অলরেডি তোমাদের হ্যাকগুলো জানাই দিচ্ছি যে কিভাবে মানে কলিশন হইলো তোমরা কলিশন দূর করতে পারবা, মাল্টিপল হ্যাশিং করলেই হয়। আমি আমার লাইফে এখন পর্যন্ত 3টা হ্যাশ করা লাগছে একটা প্রবলেমে, মানে ওইটাতে মানে কলিশন এড়ানো খুবই ডিফিকাল্ট ছিল। এবং এরকম কিছু টেস্ট কেস জেনারেট করা হয়েছিল যেগুলাতে তোমার ডাবল হ্যাশিংও তুমি ধরা খাবা। সো আনলাকি 3টা হ্যাশ করার পর এসি হয়েছে। হ্যাশিং ফাংশনটা ভালো ছিল, মানে তারা নর্মাল হ্যাশিং ফাংশন গুলাকে কিছুটা মডিফাই করছিল, সো তখন কলিশন কিছুটা কমছে। ওকে, সো এইটুক পর্যন্ত সবাই কি মোটামুটি পরিষ্কার ধারণা পাইছি? জি ভাইয়া। আচ্ছা, যদি এইটুক পর্যন্ত ধারণা পাই তাইলে আমি এখন আমার মানে একটু কোডে যাব আর কি, যে টুকটাক কিছু কোড করে হচ্ছে আমরা একটু দেখব যে কিভাবে হ্যাশ কাজ করে বা আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। আমি কি সেটাতে যাব নাকি আমরা এটা অ্যাজিউম করব যে আমরা নিজেরা কোডটা করে নিতে পারবো? কোনটা ভালো হয়, তোমাদের জন্য সুবিধা হয় কোনটা? ভাইয়া কোডটা একটু দেখাই দিলে ভালো হতো। শিওর, ওকে। সো আমি তাহলে হচ্ছে কোডটা শুরু করি। আচ্ছা, সো আমি অ্যাজিউম করতেছি যে আমি একটা ফার্স্টে নিউমেরিক স্ট্রিং নিয়ে কাজ করব। নিউমেরিক স্ট্রিং বলতে যে স্ট্রিং এ 0 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলো থাকবে, তারপর এটাকে আমি জাস্ট 1-2টা জিনিস চেঞ্জ করে হচ্ছে এটাকে নর্মাল জেনারেল স্ট্রিং এ কনভার্ট করব। সো লেটস সে আমার ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে, আমি ইনপুট নিব আর কি। ওকে, আচ্ছা,
তো এরপরে ধরো প্রি প্রসেস নামে একটা ফাংশন রাখলাম। এই প্রি প্রসেস ফাংশনটা প্যারামিটার হিসেবে এই স্ট্রিংটা রেফারেন্সটা নেবে, সো এটা কনস্ট্যান্ট টাইম, ভয়ের কিছু নাই, যেটা কল বাই ভ্যালু হবে না, কল বাই রেফারেন্স হবে, সো কনস্ট্যান্ট টাইমে হচ্ছে ও পাস করে দিবে। তারপর এই স্ট্রিংটা নিয়ে কিছু প্রি প্রসেসিং চালাবো, প্রি প্রসেসিং চালানোর পর হ্যাশ ভ্যালুগুলো কি হয় সেটা প্রিন্ট করে দেখাবো। ওকে, সো কিছু জিনিস একটু ডিফাইন করে রাখি। আমার ম্যাক্সিমাম লেন্থ হইতে পারে 10⁶। আমার আমি বেস হিসেবে আপাতত ধরতেছি 10কে। আমি মড ভ্যালু হিসেবে আপাতত ধরতেছি 10⁹ কে। আমি কি ভুল কিছু করলাম? তিনটা, হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমার একটা প্রি প্রসেস, ওয়েট, এটা কি আসলো? প্রবাবলি কেউ কিছু ড্রয়িং করছো আমার স্ক্রিনে, আমি দেখতে পাচ্ছি এখানে। সরি ভাই, ভুলের টাচ লেগে। আচ্ছা আচ্ছা, না না, সরি বলার কিছু নাই। আমি আমি ভাবতেছিলাম যে আমার পিসির কিছু হইলো কিনা, যে এটা এরকম কেন হইলো, পরে দেখি না মেবি কোনো ড্রয়িং। ভাই সমস্যা এখানে নেই। আমরা মডের সময় 10⁻, এখানে লাস্টে যে 7টা কেন নেওয়া হয়? 10⁹ প্লাস 7। 10⁹ একটা প্রাইম নাম্বার। 10⁹ একটা প্রাইম নাম্বার, এই কারণে, এবং নাম্বারটা যথেষ্ট বড়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে নাম্বারটা ইন্ট রেঞ্জের মধ্যে পড়তেছে, কখনো যদি ওভারফ্লো ইস্যু হয় সেটা দূর করার জন্য। বুঝতে পারছি? আচ্ছা, ও আরেকটা জিনিস দরকার, আমি ক্যালকুলেশন গুলো লং লং এ করবো, সো আপাতত এভাবে রাখতেছি। ওকে, ঠিক আছে, এটুকু পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার। প্যারালালি আমরা একটা হ্যাশ টেবিল রাখবো, সেটা হচ্ছে পিএইচ, প্রিফিক্স হ্যাশ, এবং এটা থাকবে ম্যাক্স প্লাস 5 পর্যন্ত। ওকে, নো প্রবলেম। সো এট ফার্স্ট আমার পিএইচ 0 থাকবে হচ্ছে প্রথম ক্যারেক্টারটা বা প্রথম সে ডিজিট, সেটা হচ্ছে 0। সো এটুকু পর্যন্ত থাকলো, কোনো সমস্যা নাই। তারপর আমি 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব, তার লেন্থ পর্যন্ত আমি যাব, এবং প্রতিবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে পিএইচআই হবে। কে বলতে পারবা কি হবে? পিএইচআই ইকুয়ালস টু হোয়াট? পিএইচআই -1 মাল্টিপ্লাইড বাই ইনটু 10⁻, বেস ইনটু বেস জাস্ট 10। আগের যে হ্যাশ ভ্যালুটা তার সাথে 10 গুণ দিলে একটা জায়গা খালি হয়। লেটস সে নাম্বারটা হচ্ছে 1 2 3 4 5, এবং আমার এখন পর্যন্ত হ্যাশ ভ্যালু জেনারেট করা আছে 1 আর 1 2 পর্যন্ত। তাহলে এখন আমার জেনারেট করতে হবে 1 2 3। তাহলে 1 2 কে 10 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 1 2 0, রাইট? তারপর এটার সাথে 3 অ্যাড করলেই হয় না? ওটা যোগ করব, ডান, রাইট? সবাই ক্লিয়ার? জি ভাই। এইবার আমি আমার ক্যালকুলেটেড হ্যাশ ভ্যালুগুলো একটু প্রি প্রসেস ফাংশনটা কি করতেছে একটু দেখি। লেটস সে আমার স্ট্রিংটা হচ্ছে 1 2 3 4 5, সে প্রিফিক্স হ্যাশ ভ্যালু হিসেবে এদেরকে জেনারেট করতেছে। লজিক্যালি ঠিক আছে না? 10 বেস নিয়ে ক্যান ফার্স্ট এক্সাম্পল দিলাম যেন তোমরা ভিজুয়ালাইজ করতে পারো জিনিসটা। এইটুকু সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, ঠিক আছে। তো আমি এখন জাস্ট বলতেই পারি যে আমি তো বুঝতেই পারছি যে কিভাবে 10 বেস নিয়ে কাজ, এবং তখন বেস দিলেই হবে, আমার আর অন্য কোথাও হাত দেওয়া লাগবে না, রাইট? আচ্ছা, তো আমার চেঞ্জ হয়ে গেছে। এইবার কি কাজ? ট্রাস্ট মি, প্রি প্রসেসিং এর কাজ শেষ, প্রিফিক্স হ্যাশ ভ্যালুর কাজ শেষ। এইটুকুর মধ্যে প্রিফিক্স হ্যাশ ভ্যালু শেষ হয়ে গেছে, একটা জায়গা বাদে, সেটা হচ্ছে আমরা মড করি নাই, রাইট? জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? প্রবাবলি পাওয়ার গুলো একটু প্রসেস করতে হবে না? জি ভাইয়া, পাওয়ার গুলো দশের, হ্যাঁ হ্যাঁ জেনারেট করবো, রাইট রাইট জেনারেট করবো, সেটা করবো, মানে এখনই করতে চাচ্ছিলাম আমি। বেসিক্যালি শুধু প্রি প্রসেসটা মানে প্রিফিক্স হ্যাশ ভ্যালুগুলো জেনারেট করা দেখাইলাম, এখন 10-এর পাওয়ারগুলো প্যারালালি আমরা জেনারেট করতে পারি এভাবে। সে পিও, এটা হচ্ছে পাওয়ার মিন করে। ওকে, সো আমরা একই লুপে সেই কাজটা করতে পারি।
লেটস সে আমরা এরকম কিছু করতে পারি এবং আমরা পিও 0 ইকুয়ালস টু 1 রাখতে পারি। বেসিক্যালি পিও আই মিন করবে বেস টু দি পাওয়ার আই, সো 10 টু দি মানে সামথিং টু দি পাওয়ার 0 তো অলওয়েজই 1, সো এটাকে হচ্ছে এভাবে রাখা। ভাই এবার ক্লিয়ার, মোটামুটি বুঝতে পারছেন? আচ্ছা, সো আমাদের প্রি প্রসেসিং ডান। এইবার আমাদের যদি হ্যাশ ভ্যালু বের করতে দেয় কেউ, লেটস সে কোন একটা রেঞ্জ আমাদের দিয়ে বললো তার কতটুকু অংশে হ্যাশ ভ্যালু বের করতে, সো আমরা জাস্ট এইভাবে বের করতে পারি হ্যাশ ভ্যালুটা। রিটার্ন পিএইচ, আমি একটা কর্নার কেস হ্যান্ডেল করি নাই, তোমার টেনশনের কিছু নেই। দেখি তোমরা এর মাঝখানে বের করতে পারো কিনা। গেট হ্যাশ ফাংশন একটা কর্নার কেস +1, এটাকে আমি মড দিয়ে হচ্ছে করলাম প্লাস এইটুকু বিয়োগফল, এই যে এটা থেকে যখন এটা বিয়োগ করতেছো এই বিয়োগফলটা নেগেটিভ হইতে পারে, সো এর সাথে একটা মড যোগ করে নাও, যোগ করে তারপর এটাকে আবার মড দিয়ে মড করো, তাহলে নেগেটিভ হওয়ার যে ব্যাপারটা সেটা ফিক্স হবে। এই তো ডান। স্টিল এটাতে একটা কর্নার কেস আছে, বলতে পারবা এই গেট হ্যাশ ফাংশনটায়? মানে এল এবং আর এর ভ্যালু নিয়ে চিন্তা করো, তাইলে বুঝবা। এল আর আর এর ভ্যালু কি সেম হতে পারে? হ্যাঁ হইতে পারে, কোনো সমস্যা নেই, এল আর সেম হইতে পারে। এল আর সেম হইলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ এল কিন্তু এল না, এখানে L-1, সো সেম ভ্যালু একটা থেকে আরেকটা বিয়োগ হবে না কখনোই। এল এর ভ্যালু 0 হইলে কি হবে, যদি 0-1 আসবে একদম আমি তখন প্রবলেম। ঝামেলা হবে, রাইট? সো তখন বেসিক্যালি আমাকে এটা রিটার্ন করলেই হইতেছে যে যদি এল কখনো 0 হয় তখন আমাকে জাস্ট পিএইচ আর রিটার্ন করলেই হবে, এর বাইরে কিছু করার দরকার নেই। কারণ এল যদি 0 হয় তার মানে বুঝাইতেছে যে তুমি একটা প্রিফিক্সের হ্যাশ ভ্যালু জেনারেট করতে চাচ্ছ, এন্ড প্রিফিক্স সবগুলা প্রিফিক্সের যে হ্যাশ ভ্যালু অলরেডি তোমার কাছে জেনারেট করা আছে, এখান থেকে বিয়োগ করার কিছু নাই, সো তুমি জাস্ট পিএইচ আর রিটার্ন করতেই পারো। সো ডান, তোমার কমপ্লিট হ্যাশিং হয়ে গেছে। এখন তুমি হচ্ছে আমাদের সেই প্রবলেমটা সলভ করতে পারো। লেটস সে S1 and S2 দিলা এবং তুমি কিউ সংখ্যক কোয়েরি নিলা, তুমি কিউ সাইজের লুপ চালাইলা, প্রতিবার তুমি L1 R1 L2 R2 ইনপুট হিসেবে নিলা, মানে বেসিক্যালি এরা হচ্ছে একটা রেঞ্জ, এন্ড তুমি প্রতিবার এই রেঞ্জের জন্য তুমি এখন হ্যান্ডেল করতে পারবা। জাস্ট একটা কাজ করা লাগবে, ধরো আমরা প্রি প্রসেসটাকে একটা সিঙ্গেল স্ট্রিং এর জন্য করছি, এবার আমাদের প্রি প্রসেসটা দুইটা স্ট্রিং এর জন্য করা লাগবে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। সো আরেকটা ফাংশন রাখতে পারো যে ফাংশনটা হচ্ছে সেকেন্ড স্ট্রিং এর জন্য হ্যাশ ভ্যালু জেনারেট, মানে হচ্ছে গেট হ্যাশ ফাংশনটা সে জেনারেট করবে, মানে ভ্যালুটা জেনারেট করবে, তারপর তুমি জাস্ট ভ্যালু দুটাকে কম্পেয়ার করতে পারো। ডান, এইটুকু হচ্ছে আমাদের। আমি জাস্ট এতটুকু যদি তোমাদের জন্য রাখি, বাদ বাকিটা তোমরা তো জাস্ট ফাংশনগুলো কল দিবা, এটুকুই হচ্ছে কাজ। সো আমি আমার হ্যাশ ফাংশনের কোডটুকুকে আমি এইভাবে রাখতে পারি। তো সবাই কি কোডটা মোটামুটি বুঝছো কিভাবে কি হয়েছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো পিওটা একটু আরেকবার তোমাদের বুঝিয়ে দিলে ভালো হতো। শিওর, পিওটা হচ্ছে ভাই পাওয়ার, মানে আমরা আমাদের ক্যালকুলেশনের সময় খেয়াল করছিলাম যখন আমরা প্রিফিক্স হ্যাশ ভ্যালুগুলো থেকে যখন একটা সাবস্ট্রিং এর হ্যাশ ভ্যালু জেনারেট করতেছিলাম, তখন আমাদের 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে আমাদের একটা প্রিফিক্স হ্যাশ ভ্যালুকে গুণ গুণ দেওয়া লাগতো, খেয়াল করছিল সেটা? সো জি ভাইয়া। সেই 10 টু দি পাওয়ার সামথিং গুলা যদি আমি প্রতিবার প্রতি কোয়েরিতে আমি জেনারেট করার চেষ্টা করি, তাহলে আমার একটা ও অফ n, আমি তো কনস্ট্যান্ট টাইমই করতে পারতেছি সেটা। তো আমি যেটা করতেছি, আমি এই 10-এর পাওয়ার গুলা অথবা
বেজের যে পাওয়ার গুলো আছে, বেস তো আমাদের নিউমেরিক্যাল এক্সাম্পলে 10 ছিল, 26ও হচ্ছে, বেস টু দি পাওয়ার সামথিং গুলাকে আমি আগে প্রি প্রসেস করে ক্যালকুলেট করে রাখছি। সুবিধাটা কি, এখন যদি আমার বেস টু দি পাওয়ার আই দরকার হয়, আমি জাস্ট পিও অফ কনস্ট্যান্ট টাইম, ও অফ ওয়ান টাইমে আমি জাস্ট ওই 10-এর পাওয়ারটা অথবা বেজের পাওয়ারটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। এটাই হচ্ছে রিজন। বুঝতে পারছি? হ্যাঁ, লুপের ভিতরে সেই ফর্মুলাটা বুঝতেছি না আমি আর কি। পিও আই আচ্ছা ইকুয়ালস টু আচ্ছা, পিও আই ওকে, আমি মাইনাস এইবার 1 তোমার প্রশ্ন ইনটু বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিওর। সে আমি 10-এর এক্সাম্পল দিয়ে বুঝাই। পাওয়ার গুলা কি ভাই এইভাবে আগায় না? জি। এভাবেই তো যায়, রাইট? আচ্ছা, সো আমি কি বলতে পারি না যে পাওয়ার গুলা তাহলে আস্তে আস্তে এইভাবে আগাবে, সে 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে পরেরটা কি হবে? x 10 টু দি পাওয়ার x 10 টু দি পাওয়ার এক্স, এর পরেরটা কি হবে? x প্লাস 1। এক্স প্লাস 1। সো আমি যদি এইভাবে এটা চিন্তা করি, রাইট, সো আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি যে 10 টু দি পাওয়ার এক্স এই ভ্যালুটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এই 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এটা কি হবে? এফ অফ এক্স মাইনাস 1, রাইট? সো এখন এই এফ অফ এক্স এর সাথে এফ অফ এক্স মাইনাস 1 এর সম্পর্কটা কি একটু দেখো তো। তুমি এফ অফ এক্স মাইনাস 1 কে কত দিয়ে গুণ করলে এফ অফ এক্স পাও? 10 10 দিয়ে গুণ করলে। 10 দ্বারা। তার মানে 10 হইছে, কারণ 10 ভাইয়া বেজ, এই দেখো বেজে সব 10 আছে। বেজে যদি অন্য কোনো নাম্বার থাকতো, লেটস সে 26 থাকতো, তখন এখানে গুণ কত হইতো? 26। এবং বেজটা যদি ইন জেনারেল একটা বেজ হইতো, তখন আমি এখানে বেজ গুণ দিতাম। ক্লিয়ার? আচ্ছা, সো এই রিকারশনের বেস কেস হচ্ছে এফ অফ 0 ইকুয়ালস টু 1। এই রিকারশনটা যদি তুমি চালায় দাও, তাহলে তোমার সবগুলা পাওয়ার জেনারেট হবে না? বুঝতে পারছো এবার? জি ভাই। এটাই হচ্ছে সেই ফর্মুলাটা। এই যে আমরা একটা লিনিয়ার লুপ চালায়ে 10 টু দি পাওয়ার 0 থেকে 10 টু দি পাওয়ার n পর্যন্ত, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 অ্যাকচুয়ালি, সো 10 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত সবগুলা এক্সপোনেন্ট, মানে বেজের এক্সপোনেন্ট সবগুলোই আমরা ক্যালকুলেট করে ফেললাম এবং তাদের মড ভ্যালু প্যারালালি। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এখন আমরা কিছু মানে সবচেয়ে নাইভ একটা প্রবলেম হইতে পারে আমাদের কন্টেস্ট, তো বেসিক্যালি আমরা আগামীকাল থেকে লং কন্টেস্টটা শুরু করবো ইনশাল্লাহ। তো সেখানে অনেক প্রবলেমই তোমরা পাবা সলভ করার জন্য, তখন হয়তো বা অনেক ডাইমেনশন থেকে তোমরা চিন্তা করা শুরু করবা, কারণ যখনই ক্লাস থাকে সেখান থেকে আসলে সব প্রশ্নের উত্তর আসে না। তুমি যখন নিজে পড়ালেখা করবা তখন আরো অনেক প্রশ্নের উত্তর আসবে। সো সবচেয়ে বেসিক যে প্রবলেমটা সলভ করা যাইতে পারে হ্যাশিং থেকে, সেটা হচ্ছে সাবস্ট্রিং কোয়েরি ম্যাচিং। হ্যাঁ, সাবস্ট্রিং ম্যাচিং এর যে কোয়েরি গুলো থাকে, এই যে আমি যে প্রবলেমটা নিয়ে হ্যাশিংটা তোমাদের বুঝাইলাম, এটা একটা ট্রিভিয়াল প্রবলেম হইতে পারে, সবচেয়ে নাইভ প্রবলেম হইতে পারে হ্যাশিং এর ক্ষেত্রে। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম নিয়ে একটু কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে ধরা যাক দেখি এই প্রবলেমটা এখানে, হ্যাঁ পাইছি। আচ্ছা, 2017 সালের প্রবাবলি কন্টেস্ট ছিল এটা। হ্যাঁ, সাস্টের আইইউপিসির একটা প্রবলেম আসছিল 2017-তে। প্রবলেমটার নাম হচ্ছে চিকনগুনিয়া। সো এই প্রবলেমটা বেসিক্যালি হ্যাশের একটা খুবই ভালো একটা প্রবলেম। আমি প্রবলেমটা একটু ডিসক্রাইব করি, প্রবলেমটা আসলে কি। আমি ইনপুট সেকশনে ডিরেক্টলি গেলাম। তো এই 5 মিন করে তোমাকে 5টা স্ট্রিং দেয়া হবে। ওকে, তোমাকে 5টা স্ট্রিং দেয়া হবে, 5 মিন করতেছে। আর এই 7 মিন করে প্রতিটা স্ট্রিং এর লেন্থ হবে 7। আচ্ছা, তো তার মানে 5 আর 7 মিন করতেছে একটা 5/7 একটা গ্রিড হবে, এবং এই গ্রিডে কিছু ক্যারেক্টার থাকবে, সব লোয়ার কেস। আচ্ছা,
অথবা আমরা এইভাবে বলতে পারি 5টা স্ট্রিং থাকবে যাদের প্রত্যেকের লেন্থ হচ্ছে 7। ওকে, তুমি এইভাবে চিন্তা করতে পারো যে দুইটা স্ট্রিংকে, এখানে যে কোনো 5টা স্ট্রিং আছে তো, সো এখানে তুমি যে কোনো দুইটা স্ট্রিংকে ইকুয়াল বলতে পারবা যদি এই দুইটা স্ট্রিং এর মধ্যে এক্স্যাক্টলি একটা ক্যারেক্টার, একটা পজিশনের ক্যারেক্টারে মিসম্যাচ থাকে। বুঝো, তুমি শুধুমাত্র তখনই এদেরকে ইকুয়াল বলতে পারবা যখন এই দুইটা স্ট্রিং দুইটা অবভিয়াসলি ইকুয়াল লেন্থের, এখানে সবগুলা স্ট্রিং এ ইকুয়াল লেন্থের। যে কোনো দুইটা স্ট্রিংকে তুমি ইকুয়াল বলতে পারবা যদি তাদের মধ্যে যে কোনো এক্স্যাক্টলি একটা পজিশনে ক্যারেক্টার মিসম্যাচ থাকে, তখন তুমি এদেরকে ইকুয়াল বলতে পারবা। সো স্টেটমেন্ট থেকে যদি আমরা এটা একটু বের করতে চাই, এই যে they found out that they can only make friend by exactly one character. So that is, there will be only one place where the two string differ and all other place will be same. So আমি এটাকে একটু নিজের ভাষা সহজ করে বললাম, দুইটা স্ট্রিংকে তুমি ইকুয়াল বলতে পারবা বা সেম বলতে পারবা বা সিমিলার বলতে পারবা যখন দুইটা স্ট্রিং এর মধ্যে এক্স্যাক্টলি একটা জায়গায় একটা মিসম্যাচ থাকবে, থাকতেই হবে মিসম্যাচটা। স্ট্রিং দুইটা একদম হুবহু দেখতে সেম হইলে ওদেরকে তুমি ইকুয়াল বলতে পারবা না। সবাই কি ক্লিয়ার এইটুকু পর্যন্ত? জি ভাই। জি ভাই। আচ্ছা, সো প্রশ্ন হচ্ছে, এই যে n সংখ্যক স্ট্রিং দেয়া আছে তোমার কাছে, এই যে n হচ্ছে 5, এই n সংখ্যক স্ট্রিং থেকে কত ভাবে তুমি দুইটা ইকুয়াল স্ট্রিংকে পিক করতে পারবা? এটা হচ্ছে প্রবলেম। সো আমি সেকেন্ড এক্সাম্পলটা দিয়ে একটু বুঝাই, এটা বুঝানোটা সহজ। একটু সেকেন্ড এক্সাম্পলের এই 7টা স্ট্রিং এর দিকে তাকাও। 7টা স্ট্রিং এর দুইটা স্ট্রিং কি ইকুয়াল হবে না? যে কোনো দুইটা স্ট্রিং, 7টা স্ট্রিং এর যে কোনো দুইটা, র্যান্ডমলি যে কোনো দুইটা পিক করো। এরা কি আমাদের কন্ডিশনটা মেইনটেইন করতেছে? জি ভাই। করতেছে কিনা? আচ্ছা, তার মানে আমাদের হাতে মোট 7টা ইকুয়াল স্ট্রিং আছে এবং 7টা ইকুয়াল স্ট্রিং থেকে আমরা দুইটা ইকুয়াল স্ট্রিং কত ভাবে বাছাই করতে পারি? কি হবে অ্যান্সার? 7C2 7C2, রাইট। সো আমরা বলতে পারি যে 7C2 হচ্ছে 42/2, সো 21। সো এই কারণে আমাদের অ্যান্সারটা আসছে 21। অ্যাটলিস্ট তোমরা স্টেটমেন্ট এন্ড একটা স্যাম্পল তো বুঝলা, রাইট? ফরচুনেটলি আমি ভিজাজে অ্যাড করতে পারতেছি না, কারণ ভিজাজে টপিক থেকে প্রবলেম অ্যাড করা যায় না, আদারওয়াইজ আমি প্রবলেমটা অ্যাড করতাম। প্রবলেমটা খুবই ভালো একটা প্রবলেম। সো তোমাদের যে কাজটা করা লাগবে, এই প্রবলেমটা সলভ করতে হবে এবং যেখানে n এবং m এদের দুইজনের ভ্যালু 10⁵ পর্যন্ত হইতে পারে, বাট n এবং m এদের গুণফল কখনোই 10⁶ কে ক্রস করবে না। মানে যে গ্রিডটা তোমাকে দিবে সেই গ্রিডে নাম্বার অফ ক্যারেক্টার 10⁶ ক্রস করবে না। এই ওকে, সো এইখানে জাস্ট হচ্ছে ছোট হাতের ক্যারেক্টার গুলাই থাকবে। এটাই প্রবাবলি এখানে বলা আছে, হ্যাঁ, লোয়ার কেস ইংলিশ ক্যারেক্টার্স করতে হবে। সো সেটা কিভাবে করা যেতে পারে, কোনো আইডিয়া? সেকেন্ড এক্সাম্পলটা নিয়ে তোমরা একটু চিন্তা করতে পারো। আজকে আমরা এটা নিয়ে কথাবার্তা বলে ক্লাস শেষ করব। সো একটু তোমরা চিন্তা করতে পারো কি করা যেতে পারে, কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। আমি একটা হিন্ট দিয়ে রাখি প্রবলেমটায়, এটা মাথায় রেখো যে ক্যারেক্টার মাত্র 26টা হইতে পারে, এর বেশি ক্যারেক্টার হবে না। তো মানে ডিফারেন্ট ক্যারেক্টার 26টা হইতে পারে। সো কি করা যাইতে পারে এরকম সিনারিওতে? আমরা
আমরা কি হিন্ট দিব নাকি আমরা ধরে রাখবো যে এই প্রবলেমটা আমরা পরে চিন্তা করে হচ্ছে সলভ করা ট্রাই করব, কোনটা ভালো হয়? হিন্ট দেন ভাই। হিন্ট দিয়ে দিব এখনই? আচ্ছা, নাকি তোমরা একটু চিন্তা করতে চাও যে আচ্ছা ভাই একটু চিন্তা করে দেখি, না পারলে পরে হিন্ট নিব, কোনটা ভালো হয়? ভাই নেক্সট ক্লাসে হিন্ট দিন। ওকে, সো এর মাঝখানে তোমরা তাহলে একটু চিন্তা করতে থাকো। আমি বারবার বলি প্রবলেমটা খুবই সুন্দর, মানে অনেক কিছু শিখতে পারবা প্রবলেমটা থেকে, খুব কমপ্লিকেটেড কিছুই নাই এখানে, বাট অনেক কিছু শেখার মতো আছে। ওকে, এই প্রবলেমটা নিয়ে তাহলে আমরা এইটুকু পর্যন্তই থাকি আপাতত। তোমরা চিন্তা করো যে কি করা যাইতে পারে, একটু একটু আউট অফ দ্য বক্স ভাবতে পারলে প্রবলেমটা একদমই ডাল ভাত হবে আর কি তোমাদের জন্য। ওকে, লিংকটা দিয়ে দিও। সো আপাতত তোমাদের জন্য টাস্ক থাকবে যে তোমরা হ্যাঁ শিওর, toph.co/p/chikungunya, আচ্ছা আমি দিয়ে দিতেছি এখনই, তারও কোথায় চ্যাট বক্স কই, হ্যাঁ এই যে দিয়ে দিছি। সো প্রবলেমটা সবাই একটু ট্রাই করো, টপেজ চিকনগুনিয়া লিখলে চলে আসবে গুগলে। আচ্ছা, সো আমাদের টাস্কটা কি থাকবে হ্যাশিং শেখার পর? আমাদের মেইন টাস্কটা থাকবে হ্যাশিংটা আমরা যেন একটু নিজেরা নিজ হাতে একটু ইমপ্লিমেন্ট করতে পারি। কিছু বেসিক প্রবলেম আমি আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই হয়তো বা 15-20 মিনিটের মধ্যে আমি সে প্রবলেমগুলো তোমাদের দিয়ে দিব। একটু কনফিডেন্স পাবা তোমরা যে ওকে আমি হ্যাশিংটা পারি এখন, বা বেসিক হ্যাশিং প্রবলেমগুলো সলভ করতে পারতেছি। তারপর আমি হচ্ছে তোমাদের সে কন্টেস্টটা সেট করে দিব, তখন তোমাদের জন্য ইজিয়ার হবে প্রবলেমগুলো গ্রাস্প করা। একসাথে সবকিছু দিলে হয়তো বা দেখতে ভালো লাগবে ক্লাসে, বাট তোমাদের জন্য ফ্রুটফুল হবে না। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে আর? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো, আমি ক্লাসটা লম্বা করব না, যেহেতু রোজার মাস সবারই একটু প্রবলেম থাকে। সো প্র্যাকটিস করতে থাকো। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে লং কন্টেস্ট একটা সেট করব, এবং প্রবলেমগুলো রিলেটিভলি আমরা একটু ইজি রাখার চেষ্টা করবো। ফার্স্টের গুলো, লাস্টের প্রবলেমগুলো একটু করে দিব তোমাদের জন্য সুবিধা হয়। আমার এটা এক্সপেকটেশন থাকবে যেন তোমরা সবাই কন্টেস্টে পার্টিসিপেট করো। আমি চাই না জাস্ট 2-3 জন কন্টেস্ট অনেক ভালো করো এবং বাকি কেউ পার্টিসিপেট করতেছো না, এটা ভালো প্র্যাকটিস না। আমি চাই সবচেয়ে পেছনেও যে থাকবে সেও যেন মোটামুটি মানে স্কিলের দিক থেকে মোটামুটি সামনের দিকেই থাকে, এভারেজের দিকে থাকে, মানে আমি সবাইকে নিয়ে একটু একসাথে আগাইতে চাই, এটা হচ্ছে টার্গেট। আর যদি কেউ এক্সট্রা কিছু মানে এরকম হয় যে কন্টেস্টের সব প্রবলেম সলভ করে ফেলছো এবং তোমার আরো কিছু প্রবলেম দরকার, অবভিয়াসলি আমাকে এনি টাইম তোমরা রিচ করতে পারো। গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করলে আমি আরো প্রবলেম তোমাদের সাথে শেয়ার করবো। সো তখন তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো, বা ইভেন আমি কন্টেস্টের বাইরে অ্যানাউন্সমেন্টে হচ্ছে আমি আরো কিছু প্রবলেমের লিংক দিয়ে দিব যেগুলো ডিফিকাল্টি কিছুটা হায়ার লেভেলের, তোমরা নেক্সটে সেগুলো প্র্যাকটিস করতে পারবা। এবং অবভিয়াসলি আমি প্রবলেমগুলো নিয়ে ডিসকাসও করব নেক্সট ক্লাসে, এই কন্টেস্টের প্রবলেমগুলো নিয়েও আমরা ডিসকাশন করব। সো সব দিক থেকেই সেফ। ওকে, সো কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আবার কথা হবে নেক্সট ক্লাসে।